আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় যে বিগ কোম্পানি গুলো তো আসলে কাউকে ধরেন মানে মিররিং করে না অথবা নকল করে না। ইউজুয়ালি স্টার্টআপরা কি করে যে I want to be something like Google. তো ওই কপি করতে গিয়ে দেখা যায় যে আমার কাছে আমার স্ট্যাকে গোল্যান্ড থাকতেই হবে। মানে এরকম একটা ব্যাপার চলে আসে। তারপর কি অবস্থা, জামিল ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি মাশাআল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার সম্পর্কে কিছু বলেন। আপনার সম্পর্কে কিছু বলে ইন্ট্রোটা দিয়ে শুরু করি আমরা। আচ্ছা। সো আপনি তো জানেন বাট আপনার উদ্দেশ্যে হয়তো বলতেছি না। বাট দেখি। সো আমি হলো গিয়ে আ শপাপে আছি। আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। সো আমি শপাপে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি SDE 2 লেভেলে। আর আ শপাপের অনেকগুলা সার্ভিস আছে। তার মধ্যে আমি আছি রেডেক্স এ। সো রেডেক্স এর টেক টিমটাতে আমি কাজ করতেছি। আর রেডেক্স এর টেক টিমে আমাদের মেইনলি হলো গিয়ে Node.js বেসড স্ট্যাক অথবা জাভাস্ক্রিপ্ট বেসড স্ট্যাক। সো ফ্রন্ট এন্ড অথবা আমাদের অ্যাপ সাইড নেটিভ থেকে সরে গিয়ে অ্যাকচুয়ালি আমরা জাভাস্ক্রিপ্টে রিঅ্যাক্ট নেটিভে কাজ করতেছে এবং ব্যাক এন্ড হলো গিয়ে Node.js স্পেসিফিক। এছাড়াও আমাদের কিছু সার্ভিস আছে যেগুলো হলো গিয়ে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে লেখা যেমন Golang আছে, Python আছে, Ruby on Rails আছে অন্য আরো টিমে, জাভা বেসড আছে। সো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করা হয় না বাট মোস্টলি Golang আর Node.js এ কাজ করা হয়। গোলেং আর আর নট.জেএস, হ্যাঁ, দ্যাটস ইন্টারেস্টিং। আই থিংক গোলেংটা ব্যাক এন্ডের জন্য মোস্টলি, তাই তো? হ্যাঁ, রাইট। Node.js যেরকম মানে জাভাস্ক্রিপ্ট যেরকম হলে গিয়ে আপনার সব মানে আপনি ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারতেছেন। বেসিক্যালি তো ফ্রন্ট এন্ডেই ছিল। তারপরে ব্যাক এন্ডে এখন কাজ করতে পারতেছেন অনেক বছর হইলো। আর Golang আ টোটালি হলো গিয়ে IO রিলেটেড স্টাফ বেশি ভালো কাজ করা যায়। Golang is good enough. আই থিংক গুগলও ওদের মোস্ট ইন্টারনাল কোড বেস এখন গোলেং এ করতেছে। অনেক কিছু ওরা গোলেং এ কনভার্ট করতেছে, আমি যতদূর মানে কি বিভিন্ন ব্লগ টগে পড়ি আর কি। ওদের অনেকগুলো হিউজ একটা হুম। পার্ট এখন গোলেং এ। Google ই তো ধরেন Golang হলো গিয়ে স্টার্ট করছে। ওদেরই ল্যাঙ্গুয়েজ, প্রপ্রাইটারি ল্যাঙ্গুয়েজ পরে ওরা ওপেন সোর্স করছে। সো ওদের যে যারা অ্যাকচুয়ালি Golang এ মানে ক্রিয়েটর যারা, হুম। তারা মোস্টলি হলো গিয়ে C++, C তে হলো গিয়ে খুবই প্রফিশিয়েন্ট। আর Google আমি অতটা ডিটেইলস জানি না বাট যতটুকু শুনছি পড়ছি সেটা হলো গিয়ে Google হলো গিয়ে মোস্টলি প্রেফার করে C বাট ওরা টেক অ্যাগনস্টিক না আরকি। মানে বুঝতে পারছি। মানে টেক অ্যাগনস্টিক আরকি। ওরা টেক নিয়ে ওরকম মাথা ঘামায় না আনলেস ইট ওয়ার্কস বেটার আরকি। আই থিঙ্ক সব বড় কোম্পানিগুলোতে আসলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কাজ করার অপরচুনিটি থাকে, জাস্ট একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কাজ করে। তখন ছোট কোম্পানিগুলোতে এই প্রবলেমটা হয় যে স্টার্ট আপ বা এই ধরনের স্মল কোম্পানিতে অনেক সময় হয় যে রিসোর্স কম থাকে। তো কেন ওরা স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ইয়াতে স্টেকে স্টাক হয়ে থাকে আর কি, অন্য কোনো রিসোর্স। বিগ কোম্পানিতে যেটা সুবিধা হলো যে ওদের অনেক রিসোর্স থাকে, হিউজ রিসোর্স থাকে। তো ল্যাঙ্গুয়েজটা আসলে যে জায়গায় যে জিনিসটা হ্যাঁ। মোস্টলি কাজে আসে আর কি। আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় যে বিগ কোম্পানি গুলো তো আসলে কাউকে ধরেন মানে মিররিং করে না অথবা নকল করে না। ইউজুয়ালি স্টার্টআপরা কি করে যে I want to be something like Google. তো আ ওই কপি করতে গিয়ে দেখা যায় যে আমার কাছে আমার স্ট্যাকে Golang থাকতেই হবে। মানে এরকম একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, যে এটা Golang ছাড়া তো মার্কেটে টেকা যাচ্ছে না। অথবা মানে কিছু একটা ML, AI কিছু একটা দেখাইতে হয়। এগুলো আরকি। এটা সো ওই এমএল এর ওই ক্ষেত্রে পার্টটা ইদানিং হইলে বেশি বেটার। হয়। এমএল এর ক্ষেত্রে ইদানিং হ্যাঁ, বেশি হয়, যে কোনো কিছুতে এমএল ঢুকানোর একটা চেষ্টা চলতেছে হ্যাঁ স্টার্ট বাজওয়ার্ড আপ আরকি। গুলাতে। স্টার্ট আপ ছুইরা মারে আরকি ML একটা দুইটা ML ছুইরা মারলাম। এটা খুব কন্ট্রোভার্সিয়াল আলাপ টালাপ। তারপরেও বাস্তবতা যেটা হলো, হ্যাঁ, না এখন এমএল এর ML জায়গাটা is এখন good. মনে হয় ব্লক চেন নিয়ে নিচ্ছে, ওই হাইপের যে আচ্ছা, ব্যাপারটা। এখন আমি ট্রেনটা সুইচ হয়ে কিছুই জানি না। এখন ব্লক চেন হইতেছে যে কোনো কিছু, যে কোনো স্টার্ট আপই। ইভেন ধরেন একটা ছোটখাটো রেডেক্স কি করে, একটা তো কি লজিস্টিক সলিউশন টাইপ। তো মনে করেন যে হুম, এখন নতুন একটা স্টার্ট আপ হচ্ছে, সেও লজিস্টিক্স সলিউশন নিয়ে আসতেছে, বাট সে কি করবে, সে বলবে যে এটা ব্লক চেন ইমপ্লিমেন্ট করে আমরা এটাকে খুব রোবাস্ট মানে কি, why not? হোয়াই নট, দ্যাটস দ্য থিং আর কি, হোয়াই নট। এটা আসলে হাইপটা থাকবে, আসলে হাইপটা, এটা আমরা চাই বা না চাই হাইপটা থাকবে। হাইপ দিয়ে মানুষ মানে কি একটা জিনিসকে, পুরনো জিনিসকে ওই নতুন কি বলে একটা আছে না,
পুরন জিনিস নতুন মোড়কে নিয়ে আসে আর কি, ব্যাপারটা অনেকটা হ্যাঁ, ওইরকম। দুই ধরনের আছে। হ্যাঁ, আপনি ভালোটা বলছেন। আচ্ছা ঠিক আছে। আপনার এমনি ছোটবেলা কাটছে কই, ঢাকাতেই? আপনার নিজের হ্যাঁ, শহর আমি বলতে বর্ন কোন এন্ড ব্রট আপ শহরটাকে বলা যায়? আমি বর্ন সরি, এন্ড ব্রট ইন্টারাপ্ট আপ করে ফেলছি। ঢাকায়। না, ইটস ওকে। আপনারই তো শো। তো আমি বর্ন এন্ড ব্রট আপ হলে গিয়ে ঢাকাতেই। আমার ওকে, জন্ম ঢাকাতে শাহজাহানপুরে। সো ওকে। উত্তর শাহজাহানপুর একটা এলাকা আছে, ওইখানে জন্ম। তো তারপরে বড় মানে ওইখানে আমরা ছিলাম ৯৮ সন পর্যন্ত। তারপরে আমরা মুভ করি সিদ্ধেশ্বরীতে। সো ঢাকাতেই আসলে সব। তো সিদ্ধেশ্বরীতে ছিলাম প্রায় ২০ বছর। 30 বছর? ওইখানে ২০ বছর থাকা, হ্যাঁ। ওইটাই তাহলে তো আপনার এলাকা বলা সিদ্ধেশ্বরী, যায়। হ্যাঁ, ওইটা বলা যায় একটু মানে ক্লোজ টু হার্ট। সিদ্ধেশ্বরী, মৌচাক, মালিবাগ, মগবাজার, ওই সাইডটা আরকি খুব পরিচিত। আমি কোথায় জানি পড়ছিলাম একটা শহরে নাকি 15 বছর থাকলে ওইটা নিজের শহর দাবি করা যায়। কারণ আমার ও পার্সোনালি যেটা হচ্ছে, আমি ফেনীতে বড় হয়েছি। ফেনীতে আমার ছিল কত বছর, 9 বছর বা 10 বছরের কাছাকাছি। আবার হুম। ঢাকায় চলে আসছি এখন 11 বছর। এখন ফেনী ঢাকা কোনোটাই আমার নিজের শহরে এখনো হয় না। আপনি ৪ বছর পর বলতে পারবেন, 4 বছর পর স্ট্যাটিস্টিক্স বলতে বুঝে। পারবো। হ্যাঁ, ওই সূত্র অনুযায়ী ফলো করলে 4 বছর পর বলতে পারবো যে হ্যাঁ, ঢাকা আমার নিজের শহর। আপনি তার আগে ওই যে অর্ণবের এই শহর আমার গানটা গাইতে পারবেন না। টেকনিক্যালি। ভালো কথা বলছেন। আচ্ছা, আপনি তো গান বাজনাও করেন আমি যতদূর জানি, মানে কি টুকটাক নিজে? চেষ্টা করি। আপনার ভিডিও ছিল মনে হয় ইউটিউবে, ছোট একটা গানের কাভার ছিল মেবি। কাভার আ নাকি অরিজিনাল ছিল? ইউটিউবে আমার এক ভাই হলো গিয়ে মানে স্টার্ট করছিল। সে হলো গিয়ে উকুলেলে শিখতেছিল তখন। তো ওই টাইমে হলো গিয়ে সে কিছু গান-টান মানে ইউটিউবে একদম ক্যাজুয়াল আড্ডা বুঝতে টাইপের পারছি। একটা মানে গান করার চেষ্টা করছিল। সো তার বাসার ছাদে এক ছিল। ওইটাও ওই মালিবাগে। সো মালিবাগ। তাদের বাসার ছাদে আমরা একটা ছোটখাটো রেকর্ড করি। তার বাসায়ও একটা রেকর্ড করি। ২ টা গান রেকর্ড করা হয়েছিল। বাট পরে আসলে তো মানে কোভিড স্টার্ট হইলো, প্লাস সবাই আসলে ব্যস্ত। কিন্তু এটা অন এ ডেইলি বেসিস আমার মানে গান তো শোনা হয়ই। আ গিটার সাথেই থাকে। একটু টুংটাং করি যতটুকু পারা যায়। এই সো ফার ভালোই লাগে অ্যাকচুয়ালি। আমি মনে হয় মিউজিক নিয়ে গানটা আমার একটা শুনছিলাম। ফ্যাসিনেশন ও আছে। হ্যাঁ, ওইটা আমি জানি, মিউজিক নিয়ে ফ্যাসিনেশন আছে, বোঝা যায়। আমি আপনাদের গানটা শুনছিলাম মনে হয় কোভিড এর আর্লি, কোভিড মানে কি 2020-এর হ্যাঁ, শুরুর দিকে, প্রায় ১ বছর বিশেষ আগে। শুরুর দিকে ওই গানটা রাইট। শুনছিলাম। ও তারপর পরেই কোভিডটা, কি বল, লকডাউন শুরু হয়ে গেল আর কি, অফিসিয়াল কোভিড চলে আসলো। হ্যাঁ। এমনি রিসেন্টলি কাদের গান শোনা হচ্ছে, বা অনেক সময় আমরা শুনি না লুপে একটা গান শুনি, রিসেন্টলি এ আ ধরনের লুপে কার গান শোনা হচ্ছে বা কোন গানটা? আসলে কুইন মুভিটা বের হওয়ার পরে দেখা যাচ্ছে কুইন ব্যান্ডের অনেক মানে গান আবার রিডিসকভারড হইছে। যেমন ওদের একটা গান আছে হলো গিয়ে অ্যানাদার ওয়ান বাইটস দ্য ডাস্ট। সো ওকে, ওই গানটা বারবার শোনা হচ্ছে। তারপরে আবার হলো গিয়ে অর্থহীনের কিছু পুরানো দিনের গান, শুরুর দিকের গান যেগুলা, বুঝতে ওগুলা পারছি। ১টা ২টা হলো গিয়ে লুপে চলতেছে কয়েকদিন যাবৎ। আর Spotify থাকাকালে সুবিধা হলো গিয়ে ওরাই খুঁজা বাই করে দেয় গানটা। তো ডেইলি আমার আর মিক্স। ডেইলি মিক্স ফার্দার আর আমার খুব একটা পেইন নিতে হয় না। আর দেখা যাচ্ছে আমার জনরাও মিক্স হয়ে যাইতেছে। ভালোই আপনি কি, শুনতেছি ভালো। আসলে আমি স্পটিফাই এর একটা জিনিস বুঝি না, ওদের প্রিমিয়াম সিস্টেমটা। ওরা 5-6টা আচ্ছা। গানের মাঝখানে একটা ছোট্ট বিজ্ঞাপন যায় কয়েক সেকেন্ডের, এটার জন্য, এটা না শোনার জন্য পে করতে হবে, এটা আসলে কেমন, আমার কাছে কেমন মনে হয়। আমার আসলে মানে কি, আমি আসলে ফ্রি ভার্সন থেকে পেড ভার্সনে মানে কি যাওয়ার মতো কোনো মানে কি কি বলে প্রণোদনা পাচ্ছি না আর যৌক্তিকতা কি। পাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। প্রণোদনা আপনাকে ঠিকমতো মার্কেটিং এর মধ্যে ফালাইতে পারতেছে না। বুঝতে ব্যাপারটা ওইরকম আর কি। আমারও যেটা হয়েছে রিসেন্টলি, এই ওইটাই, ওই ডেইলি মিক্স একটা আছে আর ডিসকভারি একটা আছে, ওইটা ওই ফিচার গুলাই মোস্টলি গান শোনা হয়। এছাড়া কিছু গান, কাভার গান যেগুলো, ওগুলো মনে হয় এখনো স্পটিফাইতে ওইভাবে আসে না, ওইটার জন্য মাঝে মধ্যে দেখা যায় ইউটিউবে শোনা হয় এটা, কাভার আমি সং। আরেকটা আমি হলো গিয়ে সাউন্ড ক্লাউডেও মাঝে, মাঝে নতুন কিছু মানে মাঝে, মাঝে ফ্রেশ এয়ার এর জন্য আরকি সাউন্ড ক্লাউডে ১টা ২টা হুটহাট ইভেন হিপ হপ পর্যন্ত শুনি আরকি। মানে জাস্ট ওকে। টু আ ওই টেস্টটা নেওয়ার জন্য যে কি বানাচ্ছে মানুষজন দেখি। না, আমি রিসেন্টলি আবার ওই স্টোইক ব্লিসের এসিডটা হ্যাঁ। শুনতেছিলাম। এসির একটা ভূতের বাচ্চা সামথিং, এটা লিরিক্স
হ্যাঁ না, ওইটা একটা টাইম ছিল আর কি, 2010, 2011, 2012 ওই টাইমটাতে মনে হয় এই গানগুলো তখন হ্যাঁ রিলিজ হইতেছিল। তখন হিপ হপ বলতে তো হিপ হপ বা ওই জনরার বলতে স্ট্রাইক ব্লিস ছাড়া তো বাংলাদেশে আর তেমন কিছু ছিল না ওই টাইমটাতে। হ্যাঁ, এরপরে R&B মধ্যে স্টোইক ব্লিস, ফুহাদ এরা ভালোই ওরাই ভালোই মোটামুটি ইন্ট্রোডিউস করছে। ইন্ট্রোডিউস করতে ধরতে গেলে। আপনার এমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা কখন থেকে স্টার্ট হয়েছে, ভার্সিটি লাইফে নাকি স্কুল, আর মানে কি আগে থেকে শখের বসে শুরু করছিলেন এই টাইপ, নাকি না সরাসরি না, ভার্সিটি থেকে? আমার লাইফটা মানে টেকনিক্যালি খুব ইন্টারেস্টিং। যদি একটু আর্লি যাই তারপরে একটা গ্রাউন্ড পাবেন আর কি। তো আমি খুবই ফরচুনেট যে আমি ছোটকাল থেকেই মানে কম্পিউটারে অ্যাক্সেস করতে পারছি। আমি ক্লাস 2 থেকেই হলে গিয়ে আমার হাতে হলে গিয়ে ডেস্কটপ কম্পিউটার চলে আসে, ইভেন আমাদের বাসায়। সো আমার ফাদার হলে বিজনেসম্যান ছিলেন, এখনো বিজনেসম্যান আছেন। সো উনি হলে গিয়ে তার অফিস থেকে একটা পিসি নিয়ে আসছিল। সো ওই পিসিটা আমার মনে আছে যে 798 মেগাবাইট হার্ড ড্রাইভ ছিল, আর 32 মেগাবাইট র্যাম ছিল। সো বাহ, সো ফ্লপি ডিস্ক ছিল ওই, এবং উইন্ডোজ 3.1 ছিল হলে কি মানে এমএস ডস 3.1 ছিল। সো 3 ফ্লপির একটা ওএস ছিল ওইটা। তো আমার যেটা হইতো যে আমি খুব কৌতূহল বশত দেখতাম, যে ক্লাস 2 তে পড়ি কি বুঝবো, বাট দেখতেছি একটা সাদা বাক্স, মানুষজন কি কি নাড়াইতেছে দেখি গিয়ে। তো আমি হলে গিয়ে টিপতাম। তো দেখা গেছে সেকেন্ড দিন আমি নষ্ট করে ফেলছি জিনিসটা। আমি হায় হলে হায়। গিয়ে ধরে ধরে ফাইল রিমুভ করছি। ফাইলও রিমুভ করতে হয় যে একটা মানে পিক্সেল আর্টের কার্সার থাকে, আপনি মাউস নাড়ালে পিক্সেল আর্টের কার্সার নড়ে। তো ওই নড়ায় নড়ায় ক্লিক করে করে অনেক কিছু ডিলিট করছি। তো এখন তো নষ্ট হয়ে গেছে জিনিসটা। ফরচুনেটলি আমাদের পাঁচতলায় হলে গিয়ে এক ভাই ছিল, উনি কম্পিউটার তখন অলরেডি স্টুডেন্ট, সিএসসি পড়ে। সো উনি তখন, ওনাকে ডাকা হইলো, ডাক্তার আসছে, ঠিক করছে ডাক্তার। তারপরে হলে গিয়ে আমি আরো অবাক হইলাম যে ঠিকও করা যায় নাকি, বাহ! এই লোকের কাছ থেকে তো তাহলে শিখতে হবে। তো আবার নষ্ট করলে উনি আবার আসবে। তো এই বুঝতে প্ল্যানে পারছি। আমি আবার চেষ্টা করলাম যে একই ফাইলই তো ডিলিট করতে হবে, আমি তো জানি। সো ডিলিট করে দিলাম আবার। তো উনি আসছে। এবার ওনার পাশে বসে দেখছি যে কি করে। তো উনি আবার করলো টরলো। তো তখন থেকে আর কি আমার কম্পিউটারের প্রতি খুবই ঝোঁক। বাট খুবই অবাক করার বিষয় হলো গিয়ে যে ধরেন আমি অতটা ভালো স্টুডেন্টও ছিলাম না। এভারেজ স্টুডেন্ট হয়েই কাটাইছি জীবন। আমার অ্যাকচুয়ালি ভার্সিটিতে ১ম হলো গিয়ে সি প্রোগ্রামিং এ মানে ডিরেক্ট কম্পাইলারে লেখা। সো ভার্সিটিতে সবার যেটা হয়। বাট তার বুঝতে আগে পারছি। ফ্রিল্যান্সিং এ হলো গিয়ে টুকটাক ফ্রিল্যান্সিং ও করছি আরকি। ভালোই, প্রায় কলেজ স্কুল লাইফ থেকেই ফ্রিল্যান্সিং করা। স্কুল লাইফ থেকে ফ্রিল্যান্সিং, বাহ বাহ, আপনি তো হ্যাঁ, তাহলে অনেক আগে আমাদের থেকে পকেট মানি একটা ইয়ে হয়ে গেছিল, সোর্স হয়ে আমাদের গেছিল। তো গ্যাংই ছিল একটা, আমার স্কুলের এক ফ্রেন্ড বেলাল নাম। তো আমরা হলে গিয়ে বিভিন্ন এসইও কন্টেন্ট করতাম। সেটা ও, হলে গিয়ে যে আর্টিকেল রাইটিং, আর হলে গিয়ে লিঙ্ক বিল্ডিং মানে লিঙ্কিং, ব্যাকলিঙ্কিং। ওকে। তখন আহ, প্রতিটা আর্টিকেল রাইটিং এর জন্য প্রায় 2.5 ইউএসডি পার 500 ওয়ার্ডস দিত, এবং পরে এটা গিয়ে 9 ইউএসডি 15 ইউএসডি পর্যন্ত আমরা করছি। তো আমাদের বাহ বাহ। টিমও ছিল, প্রায় 17-18 জনের টিম ছিল। সো পরে তো আসলে গুগল তাদের অ্যালগরিদম এমন ভাবে মোচড় দিল যে আর এইসব ব্যাকলিক ট্যাকলিক এর খুব একটা দাম নাই। তো তারপরে আসলে থেমে গেছে। প্রায় আমরা 3-4 বছর কাজ করছি এখানে। আমার মনে হয় এসইও জিনিসটা এখনো আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে মেবি এখন এটাকে, আর্টিকেল রাইটিং বা এগুলোকে হ্যাঁ হ্যাঁ, মানে গুগলে ফার্স্ট এসইও পেজে নিয়ে আসা। তো করতেই হবে, রাইট। এখনো আসছে বলতে ছিল আর কি, বাট ওই যে আগে যেটা একটা ট্রেন্ড ছিল, যখন গুগল অ্যালগরিদম এগুলো ডিটেক্ট করতে পারতো না, হুম। যে একটা পেজে আপনি একটা ব্লগে 500 ওয়ার্ডের মধ্যে 8-10টা লিঙ্ক হলে গিয়ে আপনি ঠাসাইছেন। বাট এখন গুগল হলে গিয়ে কোয়ালিটিফুল লিঙ্ক, কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক না হইলে আসলে ওগুলা ক্রল ও রিডান্ডেন্ট ক্রল হিসেবে দেখে বাদ দিয়ে দেয়। তো অনেক কিছু ঝামেলা। বুঝতে পারছি। আমার এসইও নিয়ে বা ওই ধরনের আর্টিকেল রাইটিং নিয়ে আসলে আমার কোনো আইডিয়া নাই, একেবারে জিরো আইডিয়া বলতে গেলে। আমার ফার্স্ট জবের, না ফার্স্ট জবের আগে মানে কি একটা, মানে কি কোম্পানি ইন্টারভিউর জন্য রাখছিল, ওরা আমাকে বলে যে আপনি কি এসইও তে ইন্টারেস্টেড কিনা, কারণ আপনার তো বলতেছেন মেশিন লার্নিং নিয়ে ইন্টারেস্ট। আমি বললাম যে আসলে উনি আমাকে এভাবে আস করতেছে ভদ্রলোক যে আপনি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, আপনি চিন্তা করে দেখেন যে আপনি এ জব করবেন নাকি আপনি মেশিন লার্নিং নিয়ে আগাবেন। তো
তো আমি আসলে বাসায় গিয়ে চিন্তা করলাম 1 সপ্তাহ, তারপর জানা যায় না ভাই আমি আসলে জবটা করব না, আমি মেশিন লার্নিং নিয়ে আর একটু দেখি ট্রাই করে। এসইও আর মেশিন লার্নিং অবশ্যই। না ওই সময় তো না ফার্স্ট জব ডেফিনিটলি। অনেকে দেখা যাচ্ছে যে আসলে ওই এসইও জবটাও যে মানে কি একেবারে ওই স্টার্টিং জবের তুলনায় অন্যান্য জবে যেমন আমরা স্টার্টিং এখন কত, এখনো ধরতে গেলে 20 বা 30-35 এই রেঞ্জের মধ্যে অনেকটা একেবারে জুনিয়র লেভেলে। বা আমি তো তখন ভার্সিটিতে ছিলাম, 4th ইয়ার ছিলাম। তো পাশ করে বের হওয়ার আর পাশ করে বের হওয়ার আগের যে সিচুয়েশন, ওই মুহূর্তে ওরা যেটা অফার করতেছিল এটা আসলে ভালো একটা ইয়া ছিল, হুম, হুম, হুম। আমাকে যেটা অফার করতেছিল। তো তারপরেও চিন্তা করলাম ভাই, উনি যেহেতু টাইম দিল আমিও চিন্তা করলাম যে আসলেই চিন্তা করে দেখি 1 সপ্তাহ কি। চিন্তা করে নাই বলে দিই। চিন্তা ভেরি করে গুড। নাই বললাম আর কি, চিন্তার আউটকাম নো আসলো। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস কি আপনাদের, তো মনে হয় আপনি তো ইয়াও করছেন, এই ডেভঅপেও কাজ করছেন আমি যতদূর জানি আর কি, ক্রাইমস থেকে আপনাকে দেখছি যে ডেভঅপে কাজ করতেছেন। এখন আপনারা কি ডেভঅপটা কি আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা পার্ট হিসেবে ধরেন, নাকি ডেভঅপ মানে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে জানতেই হবে, নাকি না জানলেও হয় এই টাইপ কিছু? উম আমি তো ডিফারেন্ট একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আপনি জানেন। সো আমার ১ম জব হলো গিয়ে আমি আ বলা যায় হার্ডওয়্যার টেকনিশিয়ান টাইপের জব ছিল ১ম ফার্স্ট জব যেটা। মানে হলো গিয়ে আমি ট্রাবল শুটিং ইঞ্জিনিয়ার ছিলাম। সিস্টেম ওকে। অ্যাডমিনও না, ট্রাবল শুটিং ইঞ্জিনিয়ার। মানে ধরেন বিভিন্ন ব্যাংকের হার্ডওয়্যার সার্ভার, ডেস্কটপ থেকে শুরু করে ল্যাপটপ ওইগুলোর হার্ডওয়্যার ট্রাবল শুটিং, আ কোনো হার্ডওয়্যার রিপ্লেসমেন্ট, ওয়ারেন্টি ক্লেমিং হইলে ওগুলা সর্ট আউট করা। তারপরে যদি কোনো অ্যাসেম্বলিং থাকতো নতুন। সো আমি আইএসএল কোম্পানিতে ছিলাম। সো ওইখানে এগুলা দিয়ে স্টার্ট করা। বাট ওইখানে ডিরেক্টলি সার্ভার রিলেটেড কাজ আ লাস্টের দিকে অল্প করা হইছে। বাট বেশি করা হয়নি। তারপরে যেটা হইলো যে আমি Accenture এ হলো গিয়ে জবটা পেয়ে যাই। সো Accenture এ মোস্টলি আমার একটা আসলেই খুবই ইন্টারেস্টিং জার্নি স্টার্ট হয়। সো Accenture এ আমি ছিলাম প্রায় ৩.৫ বছর এবং আমার মানে মোস্ট মেমোরেবল টাইমের মানে ক্যারিয়ারের মোস্ট মেমোরেবল টাইমের একটা টাইম কাটছে Accenture এ। মানে এখনো আমি হলে গিয়ে Accenture এর আমাদের একটা মগ গিফট করছিল আমার নাম লেখা। সো আমি ওইটাতে রেগুলার মানে পানি-টানি খাই। মানে খুবই কাছের একটা জিনিস। সো ওইখানে আমি আসলে আ অনেক ফাইনেস্ট মানে কলিগস পাইছি। যেমন আমার ইভেন ডিরেক্ট মেন্টর যে ছিলেন ফারহান ভাই, ফারহান সাব্বির সিদ্দিক। উনি আমি মানে উনার প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। কারণ উনার ধৈর্য এবং ট্যালেন্ট ২টার মিক্সে উনার সাথে যারা কাজ করতেন তারা সবাই হলো গিয়ে কিছু না কিছু শিখছে, শিখতে বাধ্য হইছে। এবং আমি আপনাকে যেটা বললাম যে ভার্সিটিতে আমার হলো গিয়ে সি প্রোগ্রামিং করছি। দেখে লিখছি। honestly পাস করছি। কিন্তু আমি চাকরি লাইফে যে যতটুকু পড়াশোনা করছি, আমার মনে হয় না আমি ভার্সিটি, কলেজ মিক্স করেও এত পড়াশোনা করতে হইছে আমার। আমার Accenture এই অ্যাকচুয়ালি ১ম মানে একদম সিরিয়াস লেভেলের প্রোগ্রামিং করা, প্রোডাকশন লেভেল পর্যন্ত প্রোগ্রামিং করা আরকি। তো তখন আমরা শেল স্ক্রিপ্ট এ কাজ করতাম, কিছু পাইথন স্ক্রিপ্ট এ কাজ করতাম। ওয়েস আ ওয়েস রিলেটেড। সো তখন খুবই ইন্টারেস্ট পাওয়া স্টার্ট করলাম যে প্রোগ্রামিং তো মানে খুবই বেটার জব। বাট তখনও সিসঅ্যাডমিন ছিলাম এবং সিসঅ্যাডমিন থেকে আস্তে আ ওয়ার্ল্ড যাচ্ছিল ক্লাউড এর দিকে। সো ক্লাউড এর দিকে যখন একটু বেশি দেখলাম যে আ একটু মানে ওভারঅল অনেক কিছু জানতে হয়। যেমন আপনি শুধু সিসঅ্যাডমিন হয়ে আপনি সার্ভার সাইড এর অনেক কিছু জানলে আপনি মোটামুটি কভার আপ করতে পারবেন। বাট আ যদি নেটওয়ার্ক সাইডে না জানেন, সেক্ষেত্রে DevOps এর আসলে অনেক প্রবলেম হয়। সো তারপর আবার ওএস রিলেটেড কিছু ফান্ডামেন্টাল বেসিক জিনিসপত্র জানতে হয় DevOps দের। আ আর্কিটেকচারাল কিছু জিনিসগুলা জানতে হয়। সো আমার কাছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসার পরে যেইটা অলওয়েজ ইভেন আসার আগেও ফিল হইতো যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো মোস্টলি হলো গিয়ে টেকনোলজিক্যাল পার্টস গুলো নিয়ে কাজ করতেছে। আর সে হলো গিয়ে সফটওয়্যার আ ক্রিয়েট করতেছে অথবা মডিফাই করতেছে। বাট এগুলা তো অ্যাকচুয়ালি কোন একটা বেয়ার বোন অথবা একটা ক্লাউড সার্ভিসেই রান করতেছে। সো অ্যাকচুয়ালি DevOps নলেজ অথবা সিসঅ্যাডমিন নলেজ প্রেফারেবল না, কিন্তু থাকলে বেটার কোন দিক থেকে আর্কিটেক্টিং করতে খুব সুবিধা হয়। কেউ আপনাকে ভুকিচুকি বুঝাইতে পারবে না যে, "ভাই আপনি একটু ল্যামডাতে দিলেই কাজ শেষ।" বাট নো, আমি জানি ভিতরে কি। সো আমাকে ওই
ঘাস খাওয়াইতে পারবেন আর কি, সোজা কথা। তো বুঝতে আপনি আপনার পারছি। নিজের ব্যাক সেভ করতে পারবেন ডেভঅপস এর কিছু পোরশন যদি আপনি জানেন। ইভেন বেসিক নেটওয়ার্কিং জানাটা আমার কাছে মনে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য বেটার। বাট আসলে অনেকে যেভাবে দেখে যে আহ, মানে তার ক্যারিয়ারে কতটুকু ফ্রুটফুল, যে এই পার্টটা শিখলে কি কোনো কোম্পানি আমাকে এই কেন্দ্রিক মানে কোনো +1 দিবে নাকি। সো সো অনেকে এইভাবে চিন্তা করে, বাট আমার মনে হয় যে ওভারঅল একটা ক্যারিয়ার গ্রোথের জন্য আহ, আনুষঙ্গিক জিনিসপত্র জানাগুলো বেটার। যেমন আমাকে খুবই হেল্প করছে আমি যখন ক্যারিয়ার সুইচ করছি সিসঅ্যাডমিন থেকে ডেভঅপসে, ডেভঅপস থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে, আমাকে ভালোই হেল্প করছে। আমি যেমন ক্র্যাম্পসাকে ছিলাম আপনার সাথে, সো ক্র্যাম্পসাকে মোস্টলি হলে গিয়ে ডেভঅপস পার্টের যা যা কাজ ছিল আমার করতে হতো। সো এছাড়াও আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও করছি ক্র্যাম্পসাকেই। সো আমার ডুয়েল রোল ছিল, বাট অ্যাকচুয়ালি ডুয়েল রোল থাকাতেও আমার খুব একটা প্রবলেম হয় নাই, কারণ মানে বোথ অফ দ্য পার্টস আর লাইক টেকনিক্যাল পার্টস, আর আমি মজা পাইতাম। এন্ড অফ দ্য ডে ওইটাই ইয়া করে আর কি, ম্যাটার করে আপনি একটা কাজ করে মজা পাচ্ছেন কিনা। আর হ্যাঁ। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার কাছে টুলস গুলো ইন্টারেস্টিং লাগে, ডেভঅপস এর টুলস গুলা, ডকার বা কুবারনেটিক্স, যদিও আমার পার্সোনাল কাজে খুব বেশি এগুলা ওইভাবে ইউজ হয় না। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সেক্টরে দেখা যাচ্ছে এই নোটবুকের মধ্যে আপনার মোটামুটি লাইফের 80 মানে কি হুম। লাইফের 80% জুপিটার নোটবুকে চলে যাচ্ছে, পাইথন আর জুপিটার নোটবুকে। প্রোডাকশন লেভেলেও কোড খুব একটা করা লাগে না, করলেও দেখা যাচ্ছে হয়তো পাইপলাইনের কোডটা করা লাগতেছে, কারণ পাইপলাইনের কোডটা নর্মাল ইঞ্জিনিয়ার বুঝতেছে না এই পাইপলাইনের এই ডাটাগুলো কিভাবে প্রি প্রসেস রাইট, হয়ে আসবে। ডেটা পাইপলাইন খুবই খুবই ডিফারেন্ট। ওরা অনেক ক্ষেত্রে বুঝতেছে না, বা ওদেরকে দেখা যাচ্ছে যে একটা টাইম স্টেপ কিভাবে ইয়া হইলে এই টাইম স্টেপ এভাবে সাজাইলে তারপরে আমি এই ডাটাটাকে মেশিন লার্নিং মডেল ঢুকাইতে পারবো। এই জিনিসগুলো দেখা যাচ্ছে নর্মাল ইঞ্জিনিয়াররা ওই কুইরি পর্যন্ত করে, এসকিউএল কুইরি পর্যন্ত করে এটাকে আইনে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারে, বাট আমাদের প্রি প্রসেসিং লেভেলে কিছু আর ইয়ে আছে, ওগুলো হয়তো দেখা যাচ্ছে আমাদের নিজেদের করতে হয়। তো ওই লেভেলের প্রোডাকশন কোড মানে কি একে রেগুলার যেটা করতে হয় না আর কি, আমাদের দেখা যাচ্ছে যে আর এন ডিটাই মোস্টলি 80% অফ দ্য টাইম আর এন ডিতে যায়, নোটবুকে যায়। সো তারপরে আমার পার্সোনালি আমার কিছু মানে কি ডেভঅপস নিয়ে একটু ইন্টারেস্ট থাকে আর কি, ওই কারণে জিজ্ঞাসা করলাম ডেভঅপসটা আসলে ইন ফিউচারে কি কাজে দিবে। তাহলে যা বুঝতেছে আর্কিটেকচারে গেলে, ডিজাইন আর্কিটেক্ট হতে গেলে হ্যাঁ, ডেভঅপসটা খুবই কাজে দেয়। হেল্পফুল হবে। আর মানে ডেভঅপস পার্ট বলেন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, আমরা আসলে ডে টু ডে লাইফে অনেকগুলো চয়েস নেই। মানে আইদার আমি নো বলি অথবা ইয়েস বলি হুম। চয়েস গুলা থেকে। সো আর্কিটেক্টিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি এটাই করতেছেন। সো আইদার আপনি একটা আর্কিটেকচারকে ইয়েস বলতেছেন অথবা আরেকটাকে নো বলতেছেন। সো ডেভঅপস পার্টের কিছু নলেজ, যেমন আমার কাছে মনে হয় বেসিক সফটওয়্যার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল গুলোর মধ্যে একটা হয়ে যাওয়া উচিত আসলে কন্টেনারাইজেশন, যেটা মানে আইদার ডকার অথবা আরকিটি অথবা যেটাই বলেন ভিএম ওয়্যার। সো ডকারাইজেশন এখন খুব পপুলার, ডকার দিয়ে আর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অনেক ফাস্টার করে দেয়। কারণ আগে আমার মনে আছে যে মাইস্কিল টোটালটা ওএসএ সেট আপ করো, তারপরে ওয়েট করো, আরে ও মাই গড কতগুলা কমান্ড একটা একটা রান করতে হতো। আর এখন একটা ইমেজ আমার সেট করা আছে, আই উইল জাস্ট স্টার্ট দ্য ডকার এন্ড দেন ডান, ইমেজ পুল করো ডান, ইট টেকস 2 to 3 minutes। আমার মনে হয় ইভেন টেস্ট অটোমেশনেও ডকার বা এই ধরনের টুলস গুলো অনেক হেল্পফুল হয়। রাইট, সিএসইডি তেও খুব মানে হেল্পফুল, কারণ ডেপ্লয়মেন্ট আসলে একটা প্যারা। আর অটোমেটেড ডেপ্লয়মেন্টে আপনি আপনার ইন্টিগ্রেশন টেস্ট, ইউনিট টেস্ট এগুলো আপনি ইন্টিগ্রেট করতে পারতেছেন। অন্য কোনো যদি কোড কভারেজেস থাকে ওগুলা ইন্টিগ্রেট করতে পারতেছেন। সো আদারওয়াইজ তো আপনার এগুলা ম্যানুয়ালি অথবা মানে প্রতি প্রি হুকে, গিটের প্রি হুকে কাজগুলো করতে হতো। সো বেটার আপনি পাইপলাইনে করতেছেন, ভিজিবিলিটিও বেটার। সো ইয়া সিআইসিডি পাইপলাইন তো টোটালটাই হলে গিয়ে ডেভঅপস পার্ট। যদিও আমার সুপারসেট আর ডকার নিয়ে ভালোই প্রবলেম ফেস করতে হয়েছে। অ্যাপাচি সুপারসেটের আই থিঙ্ক ওদের ভার্সনের সাথে ডকারের সাম স্পেসিফিক ভার্সনের সাথে স্পেসিফিক ভার্সন না মিললে ওরা কিছু একটা কনফ্লিক্ট হয়। ইভেন দেখা যাচ্ছে হ্যাঁ, সেম কমান্ড 3 বার রান্না করলে কাজ করতো না, একটা প্রবলেম আমরা ফেস করছিলাম, আপনার মনে হয় মনে আছে। আচ্ছা, হ্যাঁ। রিসেন্টলি এটা দেখছেন গিটহাব কোপাইলট, অনেকে বলতেছে আমি এটা নাকি আসলে জব টপ খাইয়া দিবে সবার, এআই আইসা। যদিও জিনিসটা জব আমার তো কাছে ভাই হাস্যকর মনে হয়। যেকোনো টাইপের চলে যাবে, গিটহাব কোপাইলটও আসা লাগবে না, জব যেকোনো টাইপের চলে যেতে পারে। বাট আমি আসলে অনেস্টলি গিটহাব কোপাইলট তো দেখা হয় নাই। বাট
আমি যেটা বুঝতেছি যে ইটস মানে দ্য নেম সাজেস্ট ইটসেলফ যে এটা কো-পাইলট, মানে পাইলটকে সরাই দিবে না হয়তো। সো অটো পাইলট হইলে আবার ভয় পাইতাম। সো অ্যাজ ইটস আ কো-পাইলট আমার মনে হয় জব নিয়ে যারা অ্যাকচুয়ালি মানে কাজ করতেছে এই ইন্ডাস্ট্রিতে তাদের জব GitHub নিয়ে গেলে আসলে GitHub এ দিলে জব নিতে হবে। ওইটাই। বাট এআই পেয়ার প্রোগ্রামিং শুরুতে মানুষজন একটু হয়তোবা ভয় পাইছিল যে এটা এই কি শয়তান ভাই মানে ভিতরে কি। বাট হ্যাঁ, আদারওয়াইজ তো খুবই হেল্পফুল একটা কনটেক্সট অথবা কনসেপ্ট। আমার কাছে ওদের মানে কি প্রোডাক্টের বা ওয়েবসাইটের ফার্স্ট লাইনে যেটা দেখলাম যে ওরা ব্র্যান্ডিং করতেছে কি এটাকে এআই ফেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং এর যে কনসেপ্টটা, একটা ওয়ার্ক স্টেশনে দুইজন কাজ করবে, একজন হলো রাইট। ড্রাইভার যে কোড করবে, আর একজন হলো নেভিগেটর যে নেভিগেট করবে, এটা করো এটা করো এটা করো। সো ওরা ব্র্যান্ডিং করতেছে এটাকে অ্যাজ এ প্রোগ্রামার, অর্থাৎ এআই ফেয়ার প্রোগ্রামার, অর্থাৎ সে ড্রাইভার হিসেবেই দেখাচ্ছে। আপনি আপনি কোড করবেন না, আপনি জাস্ট নেভিগেট করবেন। এই কারণে অনেকে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় না ওদের ঠিক, ওদের মানে কি ওয়েব একটা কি বলে, একটা অনেকের কাছে এটা আসলে মনে হচ্ছে না আর কি। তবে আমার মনে হয় যেটা এন্ড অফ দ্য ডে এটার ইউজার আসলে আমরা যারা সফটওয়্যার সরাসরি কাজ করতেছি তারা হবে না, এটার ইউজার হয়তো হবে যে যারা বিজনেস রিলেটেড কাজ করতেছে তাদের। দেখা যাবে ইন ফিউচারে, আসলে ফিউচারটা দেখা যাচ্ছে যে আপনার অলরেডি কোভিড একটা আমাদের দেখা যাচ্ছে যে আসলে টেকনোলজির গুরুত্বটা কতটুকু। ইন ফিউচারে আমার যেটা মনে হয় একজন বিজনেস গ্রেডও করতে হবে। আমি যেমন টিচিং করি মাঝে মধ্যে ছোটখাটো, আমার অনেক স্টুডেন্টে আছে দেখা যাচ্ছে যে এরা ট্যাক্স ল নিয়ে ইউনিলিভারে জব করতেছে, সে ট্যাক্সেশন নিয়ে, সে ক্যান মেশিন লার্নিং শিখতেছে বা পাইথন শিখতেছে। তার হলো যে তার অনেক কিছু বেসিক্যালি সে চাইতেছে যে এই জিনিসগুলো তার সেক্টর কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, অথবা ইউনিলিভারের এই জিনিসটা তার ডিপার্টমেন্টের এই জিনিসটা কিভাবে সে এটা দিয়ে করতে পারে। ধরুন রিপিটেটিভ কাজগুলো কিভাবে এটা দিয়ে করতে পারে, কনভার্ট করতে পারে একটা দিয়ে। তো এই ধরনের যারা নতুন শিখতেছে বা যা অন্য ডিপার্টমেন্টে যাদের আসলে এটা মাস্ট না বাট অপশনাল, শিখলে একটা কাজে দিবে বা একটা হেল্প হবে, ওদের জন্য দেখা যাচ্ছে ওই 2-3 বছরের একটা লং জার্নিতে না গিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, ডাটা টাইপ শেখা, তারপরে বিভিন্ন অ্যালগোরিদম শেখা, এই লং জার্নিতে না গিয়ে ওদের জাস্ট একটা কমান্ড দিল যে এই জিনিসটা করো, করলে ওরা বেসিক একটা বেয়ারবোন স্ট্রাকচার তৈরি করে দিল গিটহাব কোপাইলট। আমার মনে হয় এই ইউজ কেসটার জন্য হয়তো এই জিনিসটা ইউজফুল হবে, বাট রেগুলার প্রোগ্রামাররা বা রেগুলার যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে আমার মনে হয় না তারা এটা খুব একটা ইউজ করবে, আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। রাইট। মানে আমার আসলে ওই মানে GitHub Copilot নিয়ে এত নলেজও নাই যে আমি কোনো একটা ওপিনিয়ন দিব। সো বুঝতে পারছি, খুবই আসলে সরি। জিনিসটা নতুন তো। আর রাইট। ওই দিন আমিও বেসিক্যালি চোখে পড়তো না, আমার চোখে পড়ছে মানে কি এআই রিলেটেড তো, সাথে এআই শব্দটা আছে এই কারণে আমার চোখে পড়ছে, নাহলে আমারও চোখে পড়তো না আসলে। কারণ এক্সাক্টলি হ্যাঁ। এত প্রোডাক্ট নতুন রিলিজ হচ্ছে, এত হাইপ যাচ্ছে, আসলে কোনটা রেখে যে কোনটার দিকে আপনি দিবেন, অ্যাটেনশন দিবেন, ওইটা পসিবল না। আপনার এমনি নিজের পার্সোনাল কিছু প্রজেক্ট করা হয়েছে, আমি যেটা জানি ই কমার্স টাইপের কিছু একটা করা হয়েছিল, ওইটা মনে হয় আপনার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট আপনার পার্সোনাল প্রজেক্ট হিসেবে যদি ধরেন, ওইটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, মানে আমি হলে গিয়ে ডিরেক্টলি ই-কমার্স দিব অথবা ই-কমার্স বানাবো এরকম কোনো টার্গেট ছিল না। মানে খেলতে, খেলতে বানানো আরকি। বাট আমি তখন অ্যাকচুয়ালি মাইক্রো সার্ভিস, তারপর ডোমেইন ড্রিভেন ডিজাইন, ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে কিছু অল্প স্বল্প একটু পড়াশোনা করতেছিলাম যতটুকু পারি। কয়েকটা বই কিনছিলাম খুব। আ আ বেশিরভাগ বইয়ের অর্ধেক পড়ছি। সো যেটা হয় একটু আর কি। ইন্সপায়ার্ড, হ্যাঁ, বেশিরভাগ টাইমে যেটা অনেস্ট, এগুলো অনেস্ট কথা। আমি তো মানে এখন বলতেই পারি যে হ্যাঁ, আমি তো সব বই শেষ করছি। বাট এটা অনেস্ট ট্রুথ হবে না। সো বাট ওই বইগুলা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে খুবই ইন্টারেস্টিং এবং আমার হাতে টুল আছে হলো গিয়ে Node.js। সো Node.js বেসড যদি মাইক্রো সার্ভিস বানাইতে পারি তাহলে কি, কি কনস্ট্রেইনড হয়, মানে আমি কি, কি প্রবলেম ফেস করি দেখি। সো স্টার্ট করলাম, প্ল্যান করলাম যে এরকম মানুষজন তো ওয়ার্ডপ্রেস বেসড ই-কমার্স সাইট খুবই মানে অ্যাভেইলেবল এবং হেল্পফুলও অনেক এবং হাইলি স্কেলেবল ওয়ার্ডপ্রেস। বাট স্টিল মানুষজন কেন এই পেইন পয়েন্টটা নিতে চায় না যেখানে হলে গিয়ে আপনার কোড লেভেলেও ফ্রিডম আছে আর আপনি আর্কিটেকচারাল লেভেলেও হলে গিয়ে একটা
ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার বানাইলেন এবং টোটাল সিস্টেমটা একটা স্ট্রিং এর মতো কাজ করলো, যে একটা সবাই হলে গিয়ে সুতায় সুতায় বাঁধা, কিন্তু এভরিওয়ান ইজ ওয়ার্কিং ফর ওয়ান পারপাস। সো তখন আমার অ্যাকচুয়ালি স্টার্ট করা। সো করতে করতে দেখা যায় একটা সার্ভিস, দুইটা সার্ভিস, পাঁচটা সার্ভিস করে 7টা 8টা সার্ভিস পর্যন্ত বানাই ফেলছি। লাইক অর্ডার ম্যানেজমেন্ট বানাইছিলাম, তারপরে প্রোডাক্ট আলাদা সার্ভিস ছিল, ইউজার আলাদা সার্ভিস ছিল, অথরাইজেশন আলাদা সার্ভিস ছিল, অ্যাডমিন প্যানেল, ফ্রন্ট এন্ড, তারপরে এরকম করে করতে করতে ইভেন আমাদের ইন্টিগ্রেশনও ছিল কিছু, আমরা স্টার্টও করলাম প্যান্ডেমিকের টাইমে। দিয়ে যান নাম ছিল আর কি। সো ই কমার্সটা স্টার্ট করার পরে কিছুটা সাড়া পাইছি। এরপরে আরো ইন্টিগ্রেশন করলাম, এসএমএস ইন্টিগ্রেশন, তারপরে এসএসএল কমার্সের সাথে ইন্টিগ্রেশন করলাম পেমেন্ট সিস্টেম নেওয়ার জন্য। সো অনেক ধরনের আসলে অনেক ইন্টিগ্রেশনই হয়েছে, ওই কোড বেস এখনো আছে এবং ইউআইটাও অতটা খারাপ না, চলে। বাট হ্যাঁ, ওই প্রজেক্টটা করতে করতে আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে আমার অনেক ডেপথে অনেক কিছু শিখা হয়েছে, যেগুলা অন্য কোথাও চাইলেও আসলে শেখা যায় না। যেমন আমি যদি প্রফেশনাল ক্যারিয়ার বলি, আমার তো চয়েস নাই যে আমি না এটা করব, এরকম চয়েস নাই আসলে। মানে আমাদের কাছে প্রোডাক্টটা আসে, প্রোডাক্টটার উপরে আমরা হলে গিয়ে চিন্তা করি। বাট 2 স্টেপ পিছিয়ে গিয়ে আপনি যখন নিজেই প্রোডাক্ট বানাইছেন, তারপরে আবার এটাকে হলে গিয়ে মানে টেকনিক্যালি আপনি রিপ্রেজেন্ট করতেছেন, লিখতেছেন, ডেভেলপ করতেছেন, ডিপ্লয় করতেছেন, লাইভে যাচ্ছে, ওইখানে যে ফ্রিডমটা, ওইটা আমি এনজয় করছি খুবই। আর আমার কাছে মনে হয়েছে যে লাইফে একটা খুবই বেটার পার্ট হয়েছে আমার, যেটা আমার লার্নিং কার্ভটা আসলে গ্রো করছে। এটা কি এখন এ আছে নাকি না, পজ আছে? অপারেশন আসলে আমরা সবাই যারা স্টার্ট করছিলাম, এনগেজ ছিলাম ওইখানে, যারা সবাই হলে কি ইন্ডিভিজুয়ালি ব্যস্ত, এবং আমরা জব করি সবাই। সো বুঝতে পারছি। নিজের স্পেয়ার টাইমে আমরা কাজটা করতাম, এবং প্যান্ডেমিকের টাইমে যেটা হয়েছে যে মানুষজন খুব ইজিলি তারা হলে গিয়ে ই কমার্সকে ট্রাস্ট করতো, তখন আর তো অপশন ছিল না। বুঝতে বা পারছি। প্যান্ডেমিক যখন আবার মানে একটু লকডাউন ওপেন হয়ে গেল, তারপরে মানুষজন দেখা গেল যে অর্ডারও কমে যাচ্ছে, আর মানুষকে কনভিন্স করতে যে পরিমাণ অ্যাড মার্কেটিং করতে হয়, ওই মানে রেগুলার এক্সপেন্সটাই বেড়ে যাচ্ছিল। সো উই ডিসাইডেড টু স্টপ ইট, বাট এমন না যে মানে ইট গট রিমুভ ফ্রম দ্য ফেস অফ দি আর্থ, এমন না, বুঝতে পারছি। আছে। হয়তোবা আবার কোনোদিন মানে যদি হয়তোবা মানে প্ল্যাটফর্ম বানায় ভাই, স্টার্ট করে দেবো। বুঝতে পারছি। বাংলাদেশে তো এখন ই কমার্সের একটা ভালো ইয়া যাচ্ছে, বলে বুম হ্যাঁ, মানে যাচ্ছে। আমরা রিসেন্টলি আসলে অনলাইন পেমেন্টটাকে ট্রাস্ট করা শিখছি, এটা একটা বেটার জিনিস। আগে তো ভাবতাম যে কার্ড আমার টাকা চুরি করে নিয়ে যাবে। না, ওইটাও যে হচ্ছে না ওইরকম না। আমার হ্যাঁ, পার্সোনালি আমি অনেকগুলা প্রবলেম ফেস করতেছি, নাম নেওয়া ঠিক হবে না, বাট আসলে ফেস করতেছি, ইভেন অনেক টাকা ই ই আটকে ই আছে। থেকে ই ই বি এ যেগুলো একটা হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম আর কি, যে কোনো একটাতে মানে কি যেটা সবাই জানে আর কি, সবাই জানে ওইটাতে আটকাই গেছে টাকা। এখন হ্যাঁ, দেখি ওরা তো মনে হয় টাকা টুকা পাইছে, যদি ফেরত পাই আর কি। এখন আল্লাহর হ্যাঁ। কাছে দোয়া আর কি, আল্লাহর কাছে বিচার চাওয়া, আর তো কিছু করার নাই। ও, আসলে এখানে টেকনোলজিক্যাল পার্টের তো দোষ নাই ভাই, বুঝছেন? মানে ওইটাই, এটা কারো অপারেশনাল যদি প্রবলেম। হ্যাঁ মানে নিয়ত নিয়তটা বড় আর ও, কি। নিয়তটা বড়, এটাও ঠিক। আচ্ছা, আমরা আমার মনে হয় আমরা ওদিকে এই রাজি। স্ট্রাগলটা মানে কি একটা যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো করার সময় স্ট্রাগলটা থাকবে আমার মনে হয়, যেটা এটা আসলে আমাদের তো ওই ধরনের স্ট্রাকচার নাই বা এক্সাম্পল নাই। সো ওইটা আসলে ওই কি বলে ভুল, তারপরে অনেকগুলা কি বলে রং ডুইং, তারপরে এগুলার মধ্যে দিয়ে আমার মনে হয় ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে আমাদের। যদি আপনি টেক্সটাইল সেক্টরও দেখেন বা অন্য ইন্ডাস্ট্রি পোশাক শিল্পও দেখেন, তো ওইখানেও কিন্তু অনেকগুলা দুর্ঘটনা ঘটছে। এরপরে দেখা যাচ্ছে যে সরকার একটা কি বলে পলিসি ডেভেলপ করছে, কিছু ল ডেভেলপ করছে, তারপরে যে জিনিসগুলো ঠিক হয়েছে। আমার মনে হয় রিসেন্টলি এখন ই কমার্স নিয়েও সরকার কিছু পলিসি বা রুলস রেগুলেশন এগুলো করতেছে। তো এগুলো যখন আসলে টোটাল একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে, তখন আসলে ওই চাইলেও কেউ আসলে ওই মানে কি বলে ওই রং ডুইং গুলা করতে পারবে না আর কি। আমার মনে হয় এটা সরকারের সাইড থেকে যদি পলিসি বা ইয়াগুলো আরো আগে থেকে স্ট্রংলি ডেভেলপ করা হইতো, তাহলে আমরা অলরেডি যে প্রবলেমটা ফেস করতেছি ওইটা হয়তো বা ফেস করা লাগতো না আর কি। আমার কাছে এই প্রবলেমটা আরেকটু ইন্টারেস্টিং মনে হয়। মানে এটা তো
টেকনোলজিক্যাল প্রবলেম তো না অবশ্যই, না অবশ্যই না, পলিটিক্যাল প্রবলেমও না। তো ওইটাও না। এটা ডিরেক্টলি, হ্যাঁ মানে ডিরেক্টলি চাহিদা এবং যোগানের প্রবলেম আর কি। মানে আপনি হলে গিয়ে চাহিদা নিজে নিজে পাম্প আপ করছেন, করার পরে 1 লাখ অর্ডার আসছে, কিন্তু আপনি প্রোডাক্ট বানাইছেন 5টা। সো হুম, এখন 5 জন মানুষই পাবে। সো বাকি যে এতজন মানুষ, এদেরকে তো আপনার এনি হাউ আইদার রিফান্ড করতে হবে, না হইলে মানে আপনি তাদের টাকাটা হাতে রাখবেন পরের কিছু একটার জন্য। সো তারপরে দেখা যাচ্ছে 5 মাস পরে আবার আপনি 10টা প্রোডাক্ট বানালেন, ওই 10 জনের দিলেন। সো নিশ্চয়ই 100 বছরের নাগাদ অর্ডার গুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এইখানে মেজর যে প্রবলেমটা আমার কাছে মনে হয় যে ওই যে নিয়তের ব্যাপারটা, যে আমার তো কম্পিটিশনটাকে আউটগ্রো করার জন্য মানে এটা স্টক, আসলে মানে আউট অফ স্টক আর স্টক ব্যাপারটা কেন আসছে অ্যামাজনে? প্রথম তো অ্যামাজনই আনছে যে হ্যাঁ, আমরা দেখাই দিই যে আমার কাছে 5টা প্রোডাক্ট আছে, 6 নাম্বার অর্ডারটা তুমি করতে পারবে না। ওইটাই, বাট দিস ইজ, এই প্র্যাকটিসটা তো অনেক ওয়েবসাইটে এখন নাই। এটা আপনি দেন অনেকটা অর্ডার, তারপর দেখা যাবে স্টক আছে নাকি। ব্যাপারটা অনেকটা ওইরকম হয়ে গেছে। এই একটা প্রবাদ বাক্য আছে না যে আগে কি একটা আবার এটা মনে আসতেছে না, পেটে আসতেছে মুখে আসতেছে না টাইপের সিচুয়েশন হয়ে গেছে। আচ্ছা আমরা বাদ দিই তাহলে এটা। আপনার হুম। এমনি রেডিক্স, এখন তো রেডিক্স নিয়ে কাজ করা হয়, রেডিক্স তো মানে কি ডেলিভারিতে মোটামুটি ইয়া করতেছে, ভালোই সার্ভিস দিচ্ছে। আপনাদের কম্পিটিটর কে এখন মার্কেটে? ই কুরিয়ার বা এরাই কি উম, রেডিক্স এর বর্তমান কম্পিটিটর? আসলে মানে লজিস্টিক্স, টেক, ডিজিটাল লজিস্টিক্স যদি বলি, মানে টেক ড্রিভেন অনেকগুলো কম্পিটিটরই আছে, যেরকম পাঠাও, তারপর পেপারফ্লাই, ওকে, চাল ডালেরও একটা আছে গোগো বাংলা। বাট মোস্টলি ধরেন পাঠাও পেপারফ্লাই হলো গিয়ে বাট তারা কম্পাইনলি মার্কেট শেয়ার অনেক। পাঠাও তো অনেক এক্সপেন্সিভ মনে হয় আমার কাছে পার্সোনালি। যেমন আমি পাঠাওতে কিছু একটা পাঠাই ডেলিভারি করে এখান থেকে বা এখানে, আমি অবশ্য বিজনেস টু বিজনেস বলতে পারি না, বাট বিজনেস টু অথবা বিজনেস টু কাস্টম ইয়া ওই ওইটার ইয়াটা পেমেন্টটা আইডিয়া নাই। বাট আমি যখন দেখা যাচ্ছে যে এখান থেকে বাসা থেকে আবার অফিসে কিছু একটা পাঠাচ্ছি, ওইটা দেখা যাচ্ছে আমি বাসা থেকে অফিসে যাইয়া দিয়ে আসতে যত খরচ হইতো তার থেকে বেশি পাঠাও ডেলিভারিকে আমার দিতে হইতেছে। মানে কি আচ্ছা। জিনিসটা কি বলে, এখান থেকে বনানীতে একটা জিনিস পাঠাতে যদি আমার 300 টাকা লাগে, তাহলে জিনিসটা আসলে আমার কাছে ফেয়ার মনে হয় না আর কি। পাঠাও বা অন্যান্য, জাস্ট পাঠাও না, অনেকগুলো সার্ভিসেরই দেখলাম যে অনেক মানে কি এক্সপেন্সিভ ডেলিভারি কস্টটা। ওই এটা তো আপনি অনুযায়ী রেডিক্সটা একদম আমার কাছে মানে অনেক। কনজিউমার টু কনজিউমার বললেন, মানে হ্যাঁ, ধরেন আপনি হলো কি আপনার কোনো একটা ফ্রেন্ড অথবা মানে হুম, কোনো মানে আহ, আত্মীয়র বাসায় হয়তো পাঠাবেন। হুম, এটা তো একটা পার্ট, বাট ধরেন আরো তো মোড অফ লজিস্টিক্স সাপোর্ট আছে, বুঝতে পারছি। বিজনেস টু বিজনেস আছে, যেমন ই কমার্স ওয়েবসাইটে অর্ডার দিলে আপনার বাসায় পৌঁছায় দিবে এরকম, মানে এই মোডটা বি2বি মোড। তারপরে আরো কার্গো সার্ভিসেস আছে। সো মানে রেডেক্স হলে গিয়ে দে স্টার্টেড স্মল বাট দে আর গ্রোয়িং রিয়েলি বিগ, আমার কাছে যেটা মনে হয়। এবং এখন তো মেজরিটি অফ দ্য মার্কেট শেয়ার লজিস্টিক সাপোর্টে হলে গিয়ে রেডেক্স এর, স্কেল আপও করতেছে অনেক, টেকনিক্যাল পার্টেও আমরা চেষ্টা করতেছি স্কেল করার। আর সো ফার বিজনেস তো একটু আপ এন্ড ডাউন হচ্ছেই প্যান্ডেমিকের টাইমে। তো আমার মার্কেট শেয়ার আমার মনে হয় রেডেক্স এর মানে আপ এন্ড ডাউন হচ্ছে ইন জেনারেল। আমার মনে হয় এই টাইমটাতে সবচেয়ে বেশি ইয়া করতেছে, ই কমার্সের জন্য সবচেয়ে বড় একটা সাপোর্ট দরকার হয় লজিস্টিক থেকে, যেটা অনেকগুলো ই কমার্স সাইটেরই আসলে নিজস্ব লজিস্টিক নাইও, আসলে থাকাটাও খুব একটা পসিবল লজিস্টিক্স না। কিন্তু নিজস্ব থাকাটা মানে অনেক এক্সপেন্সিভ, আপনি যদি চিন্তা হ্যাঁ, করেন আপনার একটা আসলে লোক এক্সপেন্সিভ। হায়ার করে রাখতে হবে, সেপারেট মেবি একটা গোডাউন লাগবে আপনার, লেবেলিং, ইনভয়েসিং, কত কিছু, প্যাকেজিং, মানে ওয়ে টু মাচ হেডেক। তারপর আমাদের তো আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে আপনি ই কমার্স দিলে যে মানে কি রেগুলার সেম ফ্রিকোয়েন্সিতে আপনি যে সেলস পাবেন তারও কোনো মানে কি ওইভাবে ওই ইয়াটা তৈরি হয় নাই। যেমন আমাজন বা এই ধরনের যেগুলো দেখা যাচ্ছে, অথবা ফ্লিপকার্টেরও দেখা যাচ্ছে রেগুলার যে ভলিউমে ইয়া পায়, ওদের অর্ডার আসে, ওই ভলিউমটা মনে হয় না বাংলাদেশে এখনো ওইভাবে আছে। কারণ মানুষ এখনো দেখা যাচ্ছে আমার বাসার নিচে, আমার ক্ষেত্রে যেটা দেখা যায়, আমার বাসার নিচে মুদি দোকানকে বললে ওরাই বাসায় দিয়ে যায় জিনিসটা। আমি ফোন হ্যাঁ, করে প্রতি দিলে, এলাকাতেই আছে। প্রতি এলাকাতে এটা হয়, মানে ফোন করলে দিয়ে যায়, আমি কেন চাল ডালের কাছে যাবো তাইলে? আর ব্যাপারটা অনেকটা এরকম। তারপরেও হ্যাঁ যে হ্যাঁ। দেখা যাচ্ছে যে চাল ডাল একেবারে ইউজ করা হয় না এরকম না, বাট জিনিসটা হলো যে দেয়ার ইজ মানে কি বেটার অল্টারনেটিভ
মানে কি আমার ফিজিক্যাল এখানে ফোন দিলে সাথে সাথে চলে আসতেছে, আর আমি একটা প্রবলেম ফেস করলে ওর ফোন দিয়ে সাথে সাথে বলে দিলে ওইটা সলভ করে দিচ্ছে। যেটা আমার মনে হয় যে ই কমার্স গুলো এখনো আসলে ওদের কাস্টমার কেয়ার সার্ভিসটা যে সবগুলো ই কমার্সেরই মোটামুটি দেখা যাচ্ছে যে আসলে অত ভালো না কাস্টমার কেয়ার সার্ভিসটা। মেক সেন্স। মানে কি একটা কমপ্লেন করলে ওইটা দেখা যাচ্ছে যে খুব একটা ওইভাবে রেসপন্স পাওয়া যায় না, ঠিক আছে? কি বলেন? এটা বলছে তো যে মানে আমরা ব্যাপারটা দেখ, I love their support system. আচ্ছা আমার ক্ষেত্রে যেটা হচ্ছে এটা মনে হয় একটা মানে কি বলে আউটলায়ার বা কি বলে মানে কি একটা হ্যাঁ, বুঝছি। ইন্ডিভিজুয়াল ইনসিডেন্ট যেটা কারোর সাথে হয় না, যেটা হচ্ছে আমি অর্ডার করছি বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে বিচ্ছিন্ন ঘটনাই বলা যায়। আমি একটা জিনিস অর্ডার করছি, সে আমার ক্রেডিট কার্ড থেকে টাকা আসছে, তারপরে আমি ওয়েট করতেছি, এবার দেখতেছি ডেলিভারি ডান অ্যাপে দেখাচ্ছে, ডেলিভারি ডান, আমার রিভিউ রাইডার দিতে বলতেছে। রাইডার খায়া দিছে ভাই। আমি ক্ষুধা ওদের লাগছে মাঝে। আমি ওদেরকে নক দিছি কাস্টমার কেয়ারে, কাস্টমার কেয়ার তো ওদেরকে তো বেসিক্যালি কল দেওয়া যায় না, ওদের অ্যাপের মধ্যে ইয়া করতে হয় আর কি। ওদেরকে বললাম যে আপনার ফুডটা কই, আবার তো ডেলিভারি দেখাচ্ছে। ও বলে যে ডেলিভারি ম্যানকে ও যোগাযোগ করতেছে বললে সে যোগাযোগ করে বলতেছে যে সে ফুড নাকি আমার বাসায় ডেলিভারি হয়ে গেছে। আমি কই ভাই ফুড যদি আমার বাসায় ডেলিভারি হয়ে যায় আমি আপনারা আর নক দিতেছি কেন? আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করতেছি? সে মানে কি জি আপনাকে আর কিভাবে হেল্প করতে পারে? হুম, আমার তো একটা পর্যায়ে মনে হচ্ছে যে আসলে আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস গুলো অনেকটা রোবটের মতো রিয়েক্ট করে অনেক সময়, মানুষই রোবটের মতো রিয়েক্ট করে। রাউটারটা রিস্টার্ট দেন বলে নাই আপনারে। স্যার আপনার অর্ডারের প্রবলেম, আপনি রাউটারটা রিস্টার্ট দেন একটু। সে আমার বলতেছে সে মনে হয় মানে কি বলে আমার বাসার মানে কি গুগল ওদের ম্যাপটাতে বেসিক্যালি বাসার সামনে পিছনে একটু কনফিউশন হয়, পিছনের রোডটাকে গুগল ম্যাপে আমার বাসার যেটা বাসার ভিতর থেকে জিপিএস বেসিক্যালি দেখা যায় বিল্ডিং এর মুখটা অপোজিটে দেখায়, উল্টা পিছনের দিকে দেখায় আর কি। সে বলে যে আপনি তাহলে দেখেন পিছনের বিল্ডিং এ ওখানে দিয়ে আসছে কিনা ফুড ডেলিভারি। আমি বলছি ফুড ডেলিভারি পিছনের বিল্ডিং এ সে কেন দিবে? আর সে তো দিলে আমি এক আমি গিয়া দেখবো কেন রে ভাই? এটা আপনি আপনার সাইড থেকে সলভ করেন, আমি কেন সলভ করবো? আমি যদি সলভ করি আমি তাহলে গিয়া আপনার দেখবো কল এক্সকিউজ দিচ্ছি মি, আপনার কাছে কি আমার ফুডটা আসছে? থাকলে দিয়ে দেন, খায়েন না। এটা কি আমার কথা? আসলে এই ইনসিডেন্ট আসলে আমি কমপ্লেন করছি যে এখনো মানে কি কোনো রেসপন্স পাই না। পরে আমি ওই কি বলে আপনি নামগুলা কিন্তু কাইটা দিয়েন ভাই, আমরা কিন্তু একদম পলিটিক্যালি ঝামেলায় পড়ে যাবো। ফিনান্সিয়ালিও বেশি ঝামেলা পড়লে ভাই সমস্যা আছে, মাসের প্রায় শেষ, এগুলো করা যাবে না। বুঝতে পারছি, আসলে আমাদের কোম্পানির নামগুলো বিপ করে দিতে হবে যা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা অ্যালফাবেট ইউজ করতে পারি, ডি, এফ, এরকম। বোঝা যাচ্ছে ওইটাই করতে হবে। আর আমার মনে হয় ওদের কাস্টমার সার্ভিসটা মনে হয় ওরা নিজেরাই কাস্টমার হেল্পটা নিজেরাই প্রোভাইড করে না, ওটা মনে না হয় করে থার্ড তো। পার্টি। না, আমি না, যতদূর অনেক জানি ওরা ওদের। এটা জেনেক্স বা এই ধরনের অন্য একটা সাপোর্ট কোম্পানির মাধ্যমে করে। না, 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 আপনি কাস্টমার সার্ভিসে চ্যাট করলে অথবা কল করলে যেটা আপনি আপনার রিয়েল, আপনি কি ফেস করছেন জানি না। আমি যেটা ফেস করছি ওরা হলে গিয়ে ইমিডিয়েটলি আপনাকে কুপনও দিতে পারে। সো যদি থার্ড পার্টি কল সেন্টারে কাজ করতো, ওরা ডিরেক্টলি কুপন দিতে পারতো না, কিন্তু ওরা আইদার একটা টিকিট রেজ করতো, পরে গিয়ে রিজার্ভ হইতো। বুঝতে পারছি। হ্যাঁ আমার যেটা সুবিধা আছে আমি ক্রেডিট কার্ডের পেমেন্ট হচ্ছে তো আমি ক্রেডিট কার্ডের ওইখানে রিপোর্ট করে দিলে ওরা এটা ক্রেডিট ব্লক কার্ড করে থেকে দিবে। রিফান্ডিং রাইট। হয়ে যাবে। হুম। লক তো বেসিক্যালি হবে না, ওটা তো পেমেন্ট হয়ে গেছে, সে বেসিক্যালি ওই পেমেন্টটা আবার ইয়া করবে আর কি। ওরা মনে হয় 80 ওয়ার্কিং ডে নেয়, মানে কি প্রায় 2-3 মাসের মতো নিবেন, নেওয়ার পরে এটা ব্যাক করবে। যদিও অ্যামাউন্টটা বেশি না, বাট ওই যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স যেটা বলে, খুব বাজে হ্যাঁ, একটা না, অভিজ্ঞতা। অবশ্যই একটা কারণ আমি অ্যামাউন্ট স্টাক হওয়া তো। ওই দিন মানে বেসিক্যালি বাসায় মানে কি আমরা মনে হয় বাইরে ছিল বা সামথিং কিছু একটা, আমি বেসিক্যালি ওই ওইটার জন্য ওয়েট করতেছিলাম আর কি, খাওয়া আসবে খাবো তারপরে ঘুমায় যাবো বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো, এই টাইপ সিচুয়েশন। বাট খাওয়ারই আসলো না, উল্টা খাওয়ার বদলে আমার কাছে বললো যে হাসির দিন। আপনি আশেপাশের বাসায় গিয়ে খোঁজ নেন যে আপনার খাবার ওরা পাইছে কিনা। আল্লাহর রাস্তে ২ টা। খুব বাজে সিচুয়েশন আর কি, এটা একটা এটা উনি বাজে বলল এক্সপিরিয়েন্স। কেমনে যে আপনার পাশের বাসায় গিয়ে খোঁজ নেন? আমি আমি ডেলিভারি ওইটাই অবাক দিছি। হয়েছি, আমি মানে পুরাই খেয়ে পেয়ে গেছিলাম। আমি সাধারণত চ্যাটে অ্যাটলিস্ট মানে কি মুখে তো বলা যায় না, চ্যাটেও এদের মানে কি চিল্লাচিল্লি করা যায় না বা ইয়া করা যায় না। আমি মোটামুটি তাদের ঝাইরা দিচ্ছি চ্যাটে, আপনি ভাই কি বলতেছেন এটা হাউ পসিবল? আমি
বাইরে গিয়ে খুঁজবো, তাইলে আপনারা কেন আসছে? আপনি কিন্তু এবার লক্ষ্য করেন যে এই টোটাল আপনার আপনার যে প্লটটা বলতেছেন, তারপর আমরা দিয়ে যা যা বলতেছিলাম, মানে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এই যে এই ট্রাস্ট ব্যাপারটা নিয়ে একটু মানে ঝামেলা হয়, এটা আমি দেখছি। আইদার কাস্টমার সাপোর্ট বলেন, প্রোডাক্ট অ্যাভেইলেবিলিটি বলেন, প্রাইস এর তো হেরফের। আমি রিসেন্টলি কিছু জিনিস পারচেস করছি অনলাইন থেকে। ওইটার জন্য কিছু তো মানে স্টাডি করতে হয় যে কোন ওয়েবসাইটে কোনটা কত দিনে দিবে এই প্যান্ডেমিক টাইমে। সো একটা ওয়েবসাইটে দেখলাম যে ধরেন অ্যামাজনে ওই প্রোডাক্টের দাম 99 ইউএসডি, বাংলাদেশি টাকায় কত হবে, 10 এরকম, তাই না? ওই ওয়েবসাইটে 30,000 টাকা দাম ওইটা, বাহ, প্লাস শিপিং কস্ট। বাহ, ওরা ইউএসএ স্টোর থেকে নিয়ে আসবে, কিন্তু ওই 10,000 টাকা প্রোডাক্টের প্রাইস হলো গিয়ে 30,000, শিপিং কস্ট 8,000। মানে ওরা 10,000 টাকার প্রোডাক্টে কি বাড়ায়া দিবে আল্লাহ জানে। সাথে কিডনি চায় নাই, সাথে একটা কিডনি, সাথে একটা মানে কি কিডনি ওরা দিবে। 40,000, না 40,000 দিলে হবে না, 40,000 সাথে আপনার কিডনিটাও দিয়ে দিতে হবে। 40,000 প্লাস কিডনি। হ্যাঁ, প্লাস কিডনি প্লাস ডেলিভারি। কিডনির ডেলিভারি চার্জ আলাদা। এটা তো ফ্রিজ করতে হবে। হ্যাঁ, রাইট। মানে আমার কিডনি কাছে অবাক লাগছে যে ওরা চালাইতেছে কেমনে এই ওয়েবসাইট। মানুষজন তো লিস্ট মানে নো তো এখন না। মানুষ মানুষ লিস্ট গুগল করতেছে প্রাইস একটা জানার জন্য। হ্যাঁ, এখন ট্যাক্সের ক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্টে হয়তো ট্যাক্স আছে, বাট এত ট্যাক্স তো মনে হয় না পসিবল। না এটা তো কমোডিটি প্রোডাক্ট, আমি যেটা কমোডিটি, বলতেছি। ওকে, তাইলে এটা তো মনে হয় না এত ট্যাক্সেশন, ট্যাক্স, এত যদি ট্যাক্স তো। ট্যাক্সেশন হয়ও 10,000 টাকার প্রোডাক্টের ট্যাক্স আপনি অ্যাড করেন না। ওইটাই তো, মানে 300% ট্যাক্স তো আর অ্যাড হচ্ছে না। এটা তো আর গাড়ি না। সেটাই। 10,000 টাকার গাড়ি আই উড রিয়েলি লাভ টু বাই। ওরা হয়তোবা মানে কি আসলে সেল করতে চাইতেছে না, এটা একটা জিনিস, অথবা ওরা একটা ওয়েবসাইট বানায় রাখছে পোর্টফোলিও দেখানোর জন্য, ওইটা হইতে পারে। পরে আমি আবার দেখছিও যে কিবোর্ডে 3 আর 1 কত দূরত্বে আছে। মানে এটা কি ভুল লেখছে? আমার যে একের জায়গায় 3 লিখে দিল নাকি? একটা জোক মনে পড়তেছে, জোকটা ছিল এরকম, এআইবির যে এয়া ছিল, এআইবি তো এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, অল ইন্ডিয়া যে এয়াটা ছিল, ওদের একটা জোক ব্রেক ছিল হয়ে যে, গেছে। হ্যাঁ, ওদের যে অ্যাপটা ছিল, ওদের ক্লায়েন্ট আসলে ওরা যখন ট্যুরে যাইতো, বেসিক্যালি ওরা বলতেছে যে আমরা যখন ট্যুরে বা কোনো মানে কি কাজ করবো না ঠিক করে নিছি এখন, কয়েকদিন আমরা ব্রেক নিব, তখন যদি কাজ আসতো, তখন আমরা নর্মাল প্রাইস থেকে 20-30 গুণ দাম বাড়ায় বলতাম। তার মানে আমরা এখন সরাসরি তো না বলতে পারতেছি না, তো আমরা 20-30 গুণ বেশি বলে দিতাম রেগুলার প্রাইস থেকে। তো ওই সিচুয়েশনে দেখা যেত অনেকে রাজি হয়ে যেত। আমার মনে হয় ওরা ওই জিনিসটা এক্সপেরিমেন্ট করতেছে বাহ! আপনার ওই ই কমার্স সাইটটা। এআই, এটা এআই বুঝছেন? হ্যাঁ, আউট অফ স্টক হইলে ইনটু র‍্যান্ডম নাম্বার কিছু একটা। এমনকি আমাদের কাছে প্রোডাক্ট নাই বা সেল করবো না এটা বলবে না, এটা বাহ! আউট অফ স্টক, এই যে আবার চলে আসছি আমরা আউট স্টকে, অফ দেখছেন? স্টকে চলে আসছে। আচ্ছা, আপনি তো ইয়াতে অনেক কি বলে অ্যাকসেঞ্চারের মতো বড় কোম্পানিতে জব করছেন, আবার অনেক স্টার্টআপেও জব করছেন। আপনার ইভেন বিকাশে যখন আপনি জব করছেন, তখন মনে হয় বিকাশ তখন স্টার্টআপই ছিল, আমি যতদূর না, জানি। আমি যখন বিকাশে জব করছি, বিকাশ হলে গিয়ে ভালোই মানে লার্জ ওকে, বাংলাদেশে। তাহলে প্রাইমস্টেকে মনে হয় আপনার একমাত্র স্টার্টআপে জব করা। স্বপাপও তো স্টার্টআপ আমি যখন জয়েন করছি। ওকে, তো সব বা টেকনিক্যালি এমনি মানে কি আপনার এমনি এক্সপিরিয়েন্সের পার্থক্যটা কি কি মনে হয় স্টার্টআপের এক্সপিরিয়েন্স আর বিগ এটা কোম্পানি খুবই এক্সপিরিয়েন্সটা কি? উম, সেটা তো চিন্তার বিষয়। না, এভাবে ভালো খারাপ চিন্তা ব্যাপারটা করি নাই। ওইরকম না, মনে করেন যে এই জিনিসটাতে এই জিনিসগুলা এ ধরনের এনভায়রনমেন্টটা, আর এখানে এই ধরনের এনভায়রনমেন্ট বা। কালচার একটা মেজর ডিফারেন্স এখানে। ওকে, যেমন অ্যাকসেঞ্চার, আমি অ্যাকসেঞ্চারে যে প্রজেক্টে ছিলাম, সেই প্রজেক্ট হলো গিয়ে 4টা টেলিকমিউনিকেশন অপারেটরের সার্ভিস প্রোভাইড করতো। সো টেলকো 4টার মধ্যে গ্রামীণ ফোন ছিল, মালয়েশিয়ার ডিজি ছিল, থাইল্যান্ডের ডিট্যাক, আর টেলিনর পাকিস্তান। সো এই আচ্ছা, তিন প্রথমে 2টা ছিল, তারপরে বাকি 2টা আসলো। সো কর্পোরেট একটা এনভায়রনমেন্ট ছিল, কালচারটাও এরকম ছিল যে মেইল দিতে হবে, ইমেইলের মাধ্যমে সব কথা হবে, ইমেইল ছাড়া কোনো কথা হবে না। আমি যদি বলি যে অন আ ডেইলি বেসিস আমাদের যখন ফুল ফর্ম অপারেশন স্টার্ট হয়, আমি নিজে 30 থেকে 35টার মতো মেইল দিতাম। বাহ বাহ, এটা আমার 8 ঘন্টার শিফটের, আমাদের শিফটিং ছিল।
8 ঘন্টার শিফটের মধ্যে নাইট শিফট যদি হইতো হয়তো বা এটা কইমা 5টা 7টা হইতো। আমার যদি মর্নিং শিফট অথবা ডে শিফট মানে ইভিনিং শিফট যেটা ওইটা হইতো অন আ ডেইলি বেসিস 30 থেকে 35টা মেইল দিতেই হইতো। চ্যানেল তো আছেই, আমরা লিংক ইউজ করতাম মাইক্রোসফটের। সো ওইখানে কমিউনিকেশন চলতেছে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন চলতেছে। সো ওই ওই কালচারটা ছিল যে মেইল ছাড়া কিছু নড়বে না, হোয়াটসঅ্যাপের কথা কোনো কথা না। তো বুঝতে পারছি। এই অলওয়েজ এই কালচার থেকে স্টার্টআপে আসার পরে দেখতাম যে মানে আমি মেইল দিলে মানুষজন তাকায় থাকে যে মেইল লাইক হোয়াট। কারণ স্টার্টআপে ইউজুয়ালি কি হয় মানে ইন্টারাকশনটা খুব ক্লোজলি হয় যে আপনি 2 কদম হাঁটলেই লেগে আপনার কলিগ যাকে মেইল দিচ্ছেন আর কি, অথবা আপনি যদি ক্লায়েন্টেরও মেইল দেন মোস্টলি ওভার দ্য ফোন কথা হচ্ছে, পরে মেইলে আসতেছে জিনিসগুলো ভার্বালি, ফার্স্টে হচ্ছে। সো এই কালচারটা একটা ডিফারেন্স পাইছি। আর স্টার্টআপে কুইক অনেক কিছু হয়। সো এই একটা মেজর ডিফারেন্স যে কর্পোরেটে হলে গিয়ে একটা জিনিস হওয়ার জন্য আগে মানে এই ভাই ভাই আমরা করব সবাইকে জানাইতে হবে যে এই, তারপরে বলতে হবে যে ভাই করতেছি কিন্তু মনে আছে কিন্তু আপনাদের করব কিন্তু আমরা এটা, তারপরে হলে গিয়ে লেখো ডকুমেন্ট যে আমরা এগুলা করব, বলছিলাম না ওই যে 2 দিন আগে। তো এই লিস্ট ফর্দ পাঠাইতে হইতো। সো মানে প্রসেস আর কি যেটা বলতেছি, স্টার্টআপে প্রসেসিং যেটা হয়েছে যে প্রসেস অতটা নাই। এটা একটা সুবিধাও অসুবিধাও, কারণ ব্লেম গেম হইলে স্টার্টআপে আপনার খুবই মানে ফায়দা দিত আর কি প্রসেস থাকলে, যেহেতু কিছু তো থাকেই ব্লেম গেম। বাট আদার দেন দ্যাট ফাস্টার খুব কাজ হয় আর কি প্রসেস নাই বলে স্টার্টআপে। সো এইটা একটা মেজর ডিফারেন্স লাগে। আরেকটা মেজর ডিফারেন্স লাগে যে স্টার্টআপ হলে খুবই তুলনামূলকভাবে খুবই এক্সাইটিং। কেন? কারণ আপনি এখানে অনেক টেকনোলজিক্যালি আমি বলি, আমার কাছে যেটা মনে হয় যে অনেক স্ট্যাক নিয়ে অনেক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনি হলে গিয়ে খেলতে পারতেছেন। তারপরে আপনি যদি চান যে এটা এইভাবে করবো না, এটা একটু ডিফারেন্ট ভাবে করতে পারতেছেন, ভাঙচুর করতে পারতেছেন। মানে লিটারাল সেন্সে ভাঙচুর আর কি, মানে মাঝে মাঝে প্রোডাকশনও ডিবাগ করতে পারতেছেন। মানে এই সব জিনিসগুলা কর্পোরেট লাইফে আসলে আমার মনে হয় না কেউ পারবে, কারণ ওই লেভেলটাই অন্য। যেমন আমার একটা এক্সপেরিয়েন্স আমি বলি যে আমার মনে আছে অ্যাকসেঞ্চারে থাকাকালে আহ, একটা একটা রেভিনিউ জেনারেশন সার্ভার আমি বন্ধ করে দিছিলাম ভুলে। আমি হলে গিয়ে রুট কজ অ্যানালিসিস করতেছিলাম, তার আগের দিন একটা প্রবলেম হয়েছে। তো আরসিএ লিখতে গিয়ে আরসিএ তে অ্যাকচুয়ালি লেখা ছিল ওই কমান্ডটা পাওয়ার অফ। তো পাওয়ার অফ মাইনে দিছি। তো অ্যাকচুয়াল তো এটা ফিজিক্যাল সার্ভার, তো ওইটা হলে গিয়ে 7টা ক্লাস্টার নোটের একটা নোট ছিল। তো দিছি পাওয়ার অফ মাইরা, তো টোটাল রেভিনিউ জেনারেশনে একটা ক্লাস্টার ডাউন। তারপরে আমি বুঝছি যে কি, ও মাই গড কি করছি। বললাম বসে যে ভাই ভুল হয়ে গেছে, আমি তো পাওয়ার অফ কপি পেস্ট করে দিছি টার্মিনাল। আর আমার রুট মানে ইয়েও ছিল, অ্যাক্সেসও ছিল। সো ওইটা মেকআপ করতে মোটামুটি 1-2 সপ্তাহ লাগছে। মেইল চালাও, ডকুমেন্ট প্রিপেয়ার করো, কি কি প্রিকশনারি স্টেপস আমি নিছি এটা থেকে এটা যেন আর না হয় এগুলাতে। আর আরেকটা সেম কম্পেয়ারিং একটা ইনসিডেন্ট বলি, সেটা হলো গিয়ে যে আমি ক্র্যামস্ট্যাকের কথা বলি। ক্র্যামস্ট্যাকে ভাই সার্ভার টার্ভার বন্ধ করে দিলে আসলে মানে ধরেন এই রুমের মধ্যে আমরা 5 জনই টের পাইতাম, 6 জন টের পাইতাম, আদারওয়াইজ ধরেন কেউ টের পাচ্ছে না, কারণ ইমিডিয়েটলি আবার ঠিক করে ফেলতেছি। সবাই হলে গিয়ে জাস্ট ধরেন 2-3টা হাসি দিয়ে ওই দিন শেষ, ওই দিন এটা ওই দিনই টপিকটা শেষ। তো এই একটা মানে তখন আপনার অনেক ভয় চলে যায় আর কি। না হইলে কর্পোরেট থেকে মুভ করলে আপনি রিজিড হয়ে থাকবেন মোস্টলি। আমার মনে হয় কর্পোরেটও এখানে মানুষ আহ, মানে কি ডিসিশন নিতে চায় না, মানে কি নিজে থেকে কিছু একটা, কারণ জিনিসটা আলটিমেটলি তার উপরে এসে পড়বে। সে যদি একটা ডিসিশন নিয়ে ওইটা যদি মানুষের ওই ভয়টা বেশি থাকে আর কি, এটা পজিটিভলি না হয়ে যদি নেগেটিভলি জায়গা বা ওই ভয়টা বেশি থাকে আমার মনে হয় কর্পোরেটের ইয়াদের ক্ষেত্রে, যেটা স্টার্টআপে। বিশেষ করে ধরেন ফিনান্সিয়াল সার্ভিস গুলাতে, আপনি বিকাশ বলেন, নগদ বলেন, ব্যাংকিং সেক্টর গুলাতে যদি এই ধরনের ভুল করে কেউ, মানে ওদের তো সেকেন্ডে টাকা, টেলকোতে তো সেকেন্ডে কোটি টাকা। সো আপনার মিশন ক্রিটিক্যাল সিস্টেম যদি নাও হয় অ্যাটলিস্ট মানে ভালোই ক্রিটিক্যাল একটা আসলে সিস্টেম। ওই ক্ষেত্রে ওদের প্রিকশন মেনটেন করাটাই বেটার আমার যেটা মনে হ্যাঁ, হয়।
ওইটা তাদের বিজনেসেরই একটা কি বলে, ওইটা প্রিকশনটা মেনটেন না করলে ওদের বিজনেস করে পসিবল হবে না। আর মানে আমি আপনাকে বলি যে আমাদের রুট অ্যাক্সেস অ্যাকচুয়ালি সিলেক্টিভ ফিউ এর কাছেই থাকতো, এমন না যে সবার রুট অ্যাক্সেস আছে। এই 4-5 জনের কাছেই ঘুরে ফিরে থাকতো আমাদের টিমের মধ্যে 5-6 জন এরকম। সো এই 5-6 জনকে দেওয়ার মানে হলো গিয়ে যে না তারা একটু প্রিকশনারি কাজ করে, এবং তার মধ্যেও আমি এই কাজটা করছি মানে বুঝেন মানে কতটা সেফ থাকার পরও এই অবস্থা হইতে পারে। বুঝতে পারছি। জবটা যায় না তো? না আল্লাহ আলহামদুলিল্লাহ জব যায় রে ভাই, কোম্পানি চলে গেছে। কোম্পানি চলে গেছে, জব যায় না। ও এক্সেঞ্চার তো গ্রামীণের সাথে মনে হয় পরবর্তীতে, এখন মনে হয় উইপ্রো বা সামথিং কিছু একটা পরে আসছিল হ্যাঁ পার্টনারশিপে। জয়েন করছে রাইট। আমরা মনে হয় যখন জিপি অ্যাক্সিলারেটর ছিলাম তখন এক্সেঞ্চার ছিল। জিপি অ্যাক্সিলারেটর যখন প্রোগ্রাম 2016 দিকে চলতেছিল, হুম জিপি 14 থেকে অ্যাক্সিলারেটর ছিল তো, ওই আমি তো টাইমটাতে জয়েন ছিল। করছি 14 তে। জিপি অ্যাক্সিলারেটর আমরা ওই দেখা যাচ্ছে যে উপরে একটা কি বলে গ্রামীণের মানে কি জিপি অ্যাক্সিলারেটর যে ফ্লোরে ছিল ওই ফ্লোরে মনে হয় জুস কর্নার একটা বা সামথিং কিছু ছিল, একটা রেস্টুরেন্ট টাইপের, যেটা নিচের ফ্লোর গুলোতে ওই ধরনের ইয়া ছিল না। দেখা যাচ্ছে যে ওই কফি বানায় খাও, ওইটা ছাড়া আর কিছু ছিল না। তো আমরা দেখা যাচ্ছে বিকাল বেলা জুস বা ইয়া খাওয়ার জন্য উপরে যেতাম আড্ডা দেওয়ার জন্য, তখন ওই দেখলাম যে অ্যাক্সেঞ্চারের ওই ওই ফ্লোরটাতে অ্যাক্সেঞ্চার ছিল ও আর কি। বুঝছি বুঝছি, হ্যাঁ ইয়ে ছিল, কফি লাউঞ্জ ছিল একটা, আর ওইখানে স্মোকিং ফ্লোর ছিল লম্বা পিছের দিকে, আমার মনে আছে। আমার এক্স্যাক্টলি মানে কি কফি লঞ্চটা কাদের ছিল এক্স্যাক্টলি মনে নাই, বাট একটা হ্যাঁ পরিচিত ব্র্যান্ডই ছিল, হ্যাঁ কমন, খুবই পরিচিত ব্র্যান্ড, আমার মানে বাট নামটা মনে পড়তেছে না, মনে পড়তেছে অনেকদিন না। হয়ে গেছে। আপনার এমনি স্টার্টআপ সিনারি ফলো করা হয় এখন বাংলাদেশের? স্টার্টআপ সিনারি তো আমার খুব একটা রিসেন্টলি ফলো করা হইতেছে না, বা আইডিয়া নাই নতুন স্টার্টআপ বা কারা ভালো করতেছে বা কি। অনেকগুলো আমি লিঙ্কডইনে প্রোঅ্যাক্টিভলি দেখি, যেমন মার্কোপোলো এআই একটা আছে। হ্যাঁ, এটা ওরা মনে হয় গেজের একজন, গেজ থেকে বের হয়ে একজন হ্যাঁ করছে। হ্যাঁ, সো ওইটা দেখলাম ফান্ডিং টান্ডিং পাচ্ছে, কাজও ভালো করতেছে। তারপরে আহ, মায়া দেখলাম ভালো কাজ করতেছে। মায়া তো অনেক আগে থেকে আই থিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, মায়া অনেক আগে থেকে ছিল। মায়া একবার বাংলাদেশের কোন এক, স্টার্টআপের একটা ভালো বুম হয়েছে, এটা আসলে দরকার। কারণ ওই যে ওই স্টেজটা আমরা পার করছি যে মানে ছেলে বিসিএস দিয়ে জব করবে, হ্যাঁ এখন মানে ছেলে কিছু একটা করলেই হয়েছে, আস্তে আই আস্তে থিঙ্ক হইতেছে আমার মনে ওইটা। হয় স্টার্টআপ গুলা, বাংলাদেশের স্টার্টআপ গুলা যেটা হচ্ছে এখন, এরা এসেনশিয়াল জিনিস নিয়ে নামা মাথা ঘামায়, ওরা দেখা যাচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম সলভ করতেছে, কিন্তু আমরা পিছিয়ে আছি অনেক পিছনে। হ্যাঁ পেস আপ করতেছে আর কি, পেস ওরা মিট করার চেষ্টা করতেছে। ওরা ব্যাপারটা হলো যে যে প্রবলেমটা আমাদের নাই ওই প্রবলেমটাই ওরা সলভ করার ট্রাই করতেছে। আমার কিছু স্টার্টআপ দেখে ওইরকমই মনে হয়েছে। ওইটা হইলো যে আমেরিকার প্রবলেম বা কানাডার প্রবলেম, ওইটা বাংলাদেশের প্রবলেম না, কিন্তু ওই প্রবলেমটাই ওরা বাংলাদেশে কিন্তু সলভ এইটা করার ট্রাই কিন্তু একটা করছে। বিজনেস ট্যাকটিক্স। আপনি যদি চিন্তা করেন যে আপনার যে প্রবলেম আছে এটা সলভ করলে তো আপনি প্রোডাক্টটা নেবেন, বাট আপনার লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করে ওইটাকে একটা সলিউশন দিলে আপনার কাছে মনে হবে ওয়াও কি দিল। যেমন ধরেন আইপড আসার আগে আপনার কি কখনো মনে হয়েছে আপনার একটা আইপড দরকার আসলে? আমার আমার রাইট, পার্সোনালি এক্স্যাক্টলি মনে হয় না আর কি। এক্স্যাক্টলি। অ্যাপল ওয়াচ আসার আগে কেউ ভাবছে যে আমার একটা অ্যাপল ওয়াচ দরকার আসলে? অ্যাপল ওয়াচ আসার পরে আপনি ভাবছেন যে হ্যাঁ আমার একটা দরকার, এই প্রবলেমটা আমার চাই। বুঝছেন? সো বিজনেস মাইন্ডের মানুষজন এইভাবেই কাজ করে যে প্রবলেমটা বানায়। আপনার লাইফে এই প্রবলেম কোনোদিন ছিল না, প্রবলেমটা বানানোর পরে সলিউশন দিয়ে বলে যে হেয়ার ইজ দ্য সলিউশন ফর ইওর প্রবলেম। বুঝছেন? আমার মনে হয় আমার অনেকগুলো নেসেসারি প্রবলেম যেগুলো আমরা রিয়েল লাইফে ফেস করি, ওগুলার কোনো সলিউশন আমি স্টার্টআপ থেকে দেখতেছি না, খুব কম দেখতেছি। যেমন একটা পাঠামো, যেমন একটা উদাহরণ দেন। যেমন আমার মনে করেন যে এখন আমার দরকার যে এই ঢাকা থেকে আমি ফেনী যাব, আমার উবার যে প্রাইসিং ইয়া করতেছে এটা আসলে খুবই রিজনেবল না। ঢাকা থেকে ফেনী ডিস্ট্রিক্ট বেস এ ধরনের সার্ভিস গুলো আমার মনে হয় এগুলা মাচ বেটার অ্যাপ ভিত্তিক করা যায়, জাস্ট ডিস্ট্রিক্ট বেস বাস বা এই ধরনের সার্ভিস গুলা। যেটা যেগুলো আছে এগুলা দেখা যাচ্ছে যে খুবই ওল্ড ফ্যাশন, এগুলা আসলে উবারের মতো আমাকে ওই আমার বাসার পাশ থেকে পিক করতেছে না, বা আমার বাসার লোকেশন থেকে পিক করতেছে না। আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ এ ধরনের কি বলে উবার ফর লাইক মুভিং ফ্রম ওয়ান ডিস্ট্রিক্ট টু অ্যানাদার, বা
লং জার্নির জন্য উবার এই ধরনের সলিউশন একটা হতে পারে, যেটা আমার কাছে আমি রিয়েল লাইফে ফেস করি আর কি এই জিনিসটা। না হলে আমার দেখা যাচ্ছে ওই সায়দাবাদে গিয়ে বাস টিকিট যান্ত্রিক কাটো, তারপরে ওয়েট যান্ত্রিক করো। একটা সার্ভিস আছে, ওরা ওরা হয়তো কি ডে টু রিসেন্টলি ডে করতেছে? লাইফে করে। হ্যাঁ, ডে টু ডে লাইফের মানে আপনার ডে টু ডে কমিউটের জন্য ওরা হলো গিয়ে এরকম মানে ট্রাভেলিং সেলসম্যান টাইপের করে। বাট আমার আপনি মনে হয় যেটা না ওরা বলছেন যে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট তো মানে উবার রেন্টেকার সার্ভিস আর কি, বাট কেউ উবারটা এরকম টু মাচ করতেছে না। এক্সপেন্সিভ আমার কাছে, রিয়েলিস্টিক না ওদের প্রাইসিংটা বাংলাদেশের পার্সপেক্টিভে। দেখা যাচ্ছে যে আসলে এই আমার মার্কেটটাও একটু ডিফারেন্ট, কারণ আপনি যেটা বললেন যে যদি বাসের সিট গুলা যেমন সহজ একটা টাইমে কিন্তু এখনো করতেছে, সহজ হলে গিয়ে বাসের সিট গুলো আপনি বুক দিতে পারতেন, ট্রেনের সিট বুক দিতে পারতেন। সহজ যে বাট বাসগুলো সব বা বাস তো নাই। সহজের যে বাস পার্টনার আছে ওরা আসলে আসলে ওদের যে অডিয়েন্স ওই বাসগুলোর যে মানে কি রেগুলার ইউজার, ওরা আসলে অ্যাপ ইউজও করে না, অ্যাপ ইউজ করতে হয় না। ওইটা আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকলেও ওই বাসগুলো হুম। এসে আপনার তুলে নিয়ে যায়, না ব্যাপারটা এক্স্যাক্টলি, সো অনেকটা আপনার এরকম। তো আমার চিন্তা করেন দরকার যে গ্রিন লাইনের, আমার দরকার ইয়ার এই ধরনের সার্ভিস গ্রিন লাইন বা শ্যামলী এদের দরকার, কিন্তু এদের ক্ষেত্রে আমি পাচ্ছি না এই সার্ভিসটা, ব্যাপারটা না, আমি ওইটাই। দেখছি গ্রিন লাইনেরও আছে, ওদের গ্রিন সহজে লাইন ছিল। আমি গ্রিন লাইনে আমি প্ল্যান করছি, আমি কয়েকবার ঢাকা ট্রাই করছি কক্সবাজার আমি কিন্তু পাইছি। পাইনি। ঢাকা কক্সবাজার আমি ফেনীর জন্য হ্যাঁ, কখনো পাই নাই, ট্রাই করছিলাম ফেনী তো ওই পথেই, ওই পথে, বাট পাই নাই। ফেনীর জন্য আপনাকে নামাই দিতাম। তারপর আপনার এমনি এই স্ট্যান্ড আপ ফলো করেন তো মনে হয়, স্ট্যান্ড আপ তো আপনি ফলো করেন আমি যতদূর জানি। আমি অনেক আগে হলে গিয়ে ধরেন ইভেন মানে ক্রাইমস্টাকে থাকাকালে আহ, বিশেষ করে কিছু স্ট্যান্ড আপ ফলো করতাম, যেমন ইন্ডিয়ান কিছু স্ট্যান্ড আপ আমার খুব মজা লাগতো। এআইবি তখন খুব ফানি এআইবি লাগতো আমার এআইবি কাছে। তখন খুব ইয়া ছিল তারপর ওদের। এরকম আরো কয়েকজনের স্ট্যান্ড আপ আমি ফলো করতাম। কারণেশ তালোয়ার একজন আছে, আমার এখনো ভালো ইয়েস লাগে। ইয়েস, আহ, ওর একটা এরকম এক স্পেসিফিক দুইজন ইয়া আছে। ছিল গেম অফ থ্রোন নিয়ে একটা মনে হয়, হ্যাঁ, ওইটা তারপর আমার আরো ওই কয়েকজন আছে, স্কেচটা আমার আমার নাম কাছে ভালো এক্স্যাক্টলি লাগছে। মনে নাই, বাট ওদের স্কেচ গুলো আমার খুবই ভালো লাগে। আমার কাছে নাম এই এই যে কারণের কথা বললেন ওরটা ভালো লাগে, তারপর জাকির খানের ভালো লাগে, তারপর আরো কয়েকজন জাকির আছে খানও শুনছি। ইন্ডিয়ানদের মধ্যে। আসলে আমাদের এদিকে মনে হয় ইন্ডিয়ান ইয়াগুলো বেশি কানেক্ট করা যায়, ধরুন ইউএস এর বা এয়াদের যেটা দেখা যাচ্ছে অনেকগুলাই কানেক্ট করা যায় না, বাট কিছু অনেকগুলো ইন্টারেস্টিং আছে, বাট সবগুলা মানে কি ওইভাবে রিলেট করা যায় না, যেটা ইন্ডিয়ান হুম স্ট্যান্ড আপের ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়ান স্ট্যান্ড আপের এগুলোর সাথে রিলেট করা যায়। এটা আমার ক্ষেত্রে পার্সোনালি যেটা মনে হয় আর কি। তবে স্ট্যান্ড এমনি আপের ইন্টারভিউ ক্ষেত্রে সেশন, ইন্টারভিউ সেশন তো ধরেন ইন্ডিয়ার বাইরেও একটা দুটো দেখা হয়, যেমন জিমি ফ্যালনের কয়েকটা শো হলে গিয়ে ইউটিউবে দেখি, বাট টিভিতে আসলে ডিরেক্টলি দেখা হয় না। তারপরে ব্রিটিশ একজন আছেন, ওনার নাম ভুলে যাই বারবার। আহ ডেইলি সামথিং লেট লাস্ট উইক সামথিং কিছু একটা করতে মনে হয়। ওটার নাম কি ওইটাও আসলে, বেসিক্যালি ভুলেও ইউটিউবে গেছি। খুব ট্রেন্ডিং থাকতো যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোটা হয় বা হইতো, আই থিঙ্ক বাট জিমি লোকটা। ফ্যালন আমার মানে সাবস্ক্রাইব নোটিফিকেশন সব দেওয়া আছে। আমি জিমি বুঝতে ফ্যালন পারছি। মানে দেখি, ভালোই ফলো করি। আমার কাছে পিটারকে ফলো করা হয় আর কি, ও আবার মানে কি ইন্টারভিউ টাইপ না, ও স্ট্যান্ড আপ কমেডি করে। আচ্ছা, ও বুঝছি বুঝছি, ওই যে ও ইন্ডিয়ান তো গাই, ক্যানাডিয়ান ইন্ডিয়ান যে। হ্যাঁ কানাডিয়ান রাইট ইন্ডিয়ান, রাইট। ওর গুলা ফলো করা হয়। আর আরো ও একটু কয়েকজন রেসিস্ট আছে, জোক করে মোস্টলি। বাট ওর মানে কি আমার কাছে ইন্টারেস্টিং লাগে আর কি। ও না ফ্যান, খুবই ফানি। আর এছাড়া এক্স্যাক্টলি মানে কি বাকিদের যাদের মানে কি অত রেগুলারও না, বা হয়তো ইউটিউবে কখনো চলে আসতে দেখা হয় এই টাইপের। তবে স্ট্যান্ড আপ থেকে আমার মনে হয় স্ট্যান্ড আপ কালচারটা গ্রো করা উচিত, এই কারণে যে মানুষের আমাদের দেশে মানুষের টলারেন্সটা খুব কম, আমি যেটা পার্সোনালি মানে কি ফেসবুকে ঢুকলে বোঝা যায় টলারেন্স লেভেল আমাদের কোন জায়গায়। তো আমার মনে হয় এই জায়গাটায় যদি আমাদের ডেভেলপ করতে হয় তাহলে আমাদের স্ট্যান্ড আপ কালচারটা যদি গ্রো করে, এটা খুবই মানে কি মনে হয় যে এটা হেল্পফুল হবে। একটা মানুষ যদি নিজের উপর হাসতে পারে তাহলে, বা একটা জিনিস নিয়ে হাসতে পারে, সে যে জিনিসটা নিয়ে সে খুব অল্পতেই রাইট, অফেন্ডেড, মানে আমরা জোক করতে পারি, জোকটা নিতে পারি না আসলে। ওইটাই ওই যোগ নিতে পারার যে অ্যাবিলিটিটা বা টলারেন্সটা যদি গ্রো করে বেটার। যেমন আমি আজকে একটা মজা করে একটা যোগ দিছি যে এই আই থিংক আজ রবিবার ইজ মাচ বেটার দেন
ফ্রেন্ডস। দেখছি, হ্যাঁ। হ্যাঁ, এখন কিছু লোক দেখা যাচ্ছে এটা খুব সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, আবার কিছু লোক দেখা যাচ্ছে এটা ফান এজ এ ফানে নিচ্ছে। আসলে আর কোনো কথা নাই। সবাই সবার দিক থেকে রাইট। সবাই আপনি সবার যেটা দিক থেকে। বলছেন, আপনি আপনার দিক থেকে রাইট। ওই লোকটা হয়তোবা যে কমেন্ট করছে সেও রাইট। হ্যাঁ, কেউ রং না কিন্তু নিজের কাছে। ব্যাপারটা হলো যে আমাদের অনেকে দেখেছে, বাট আমাদের সার্কেলে বা আমরা যে যাদের সাথে মানে কি উঠা বসা করি বা আমাদের পোস্টে যারা কমেন্ট করে তারা কিন্তু অ্যাগ্রেসিভ কমেন্ট করে না, বাট রিয়েল লাইফে অন্যদের বা সেলিব্রিটিদের ক্ষেত্রে দেখা দেখা যায় যে ও মাই জিনিসগুলো খুব গড! ওগুলা মানে তো খুব ওই জিনিসগুলো মানুষজন দেখলে তো কামড়ায় খায় ফেলায় ফেসবুকে। মানে কি মানে আমার কাছে সোশ্যাল মিডিয়া, যেহেতু টপিকটা আনলেন, সোশ্যাল মিডিয়া আমার কাছে খুবই এখন ইউজলেস লাগে। কেন ইউজলেস লাগে? যে আগে ধরেন একটা টাইমে ছিল, যখন আপনার কোনো পাবলিশিং করার জন্য কোন একটা নিউজ পেপারে আর্টিকেল পাঠাইতে হইতো। যদি আপনি আরো বেটার রাইটার হন, আপনার একটা মানে প্রকাশনা সংস্থার সাথে হয়তোবা অলরেডি লিয়াজও আছে। তারা সাময়িকী অথবা মান্থলি কোনো প্রকাশনাতে আপনার সাবমিট করতো। আপনার কিছু একটা ছাপা হইতো। স্কুলে নিশ্চয়ই আমরা সবাই লিখছি। আমরা বার্ষিক কোনো না কিছুতে হলে গিয়ে পাবলিশ করতাম আমাদের লেখা। সো এমন ছিল না যে ডেইলি অথবা ১ ঘন্টা পর, পর আমরা কোথাও পাবলিশ করার মতো স্কোপ ছিল না। ইভেন লাইক 1 মিনিট পর, পর। সো এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন, আ ইভেন ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, কতগুলো আছে। সো আপনার একদম প্রতি সেকেন্ডে পাবলিশ করতে চাইলেও আপনি করতে পারবেন যদি কারো এত টাইম থাকে। বাট এই যে এত এগুলো তো একটা, একটা করে দরজা খুলে দেওয়া। চ্যানেল আপনি খুলে দিচ্ছেন যে নাও পাবলিশ ইউরসেলফ, ওপেন আপ ইউরসেলফ, এইটা ওইটা। এখন মানুষ ওপেন আপ হইতে, হইতে এতগুলা দরজা, এত মানুষ ঢুকতেছে, কোনো ফিল্টার নাই কিন্তু। আর এই সোশ্যাল মিডিয়ার তো ব্যবসাই হলো গিয়ে মানে আপনাকে প্রলুব্ধ করা যে আপনি কিছু বলেন। আর তাতে মানুষজন আইসা রসাত্মক কমেন্ট করুক আরো। আমার মনে হয় জাহুল ভাই সেই কারণে লাস্ট কয়েক সেকেন্ড আপনার শুনতে শোনা যায় না, এটা মনে হয় ইন্টারনেটে কোনো একটা সমস্যা হচ্ছিল, লাস্ট কয়েক ও সেকেন্ড আচ্ছা, মিসিং কতদূর আছে। কতদূর শুনছেন? আচ্ছা, আমরা সারমর্মটা তো বুঝতে পারছি, থাক। আমার মনে আচ্ছা, হয় রিপিট না করে সারমর্মটা বুঝতে পারছি। তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে যেটা মনে হয় যে আমাদের জেনারেশনটা হয়তো জিনিসটার সাথে কোপ আপ করে নাই বা এখনো কোপ আপ করার ট্রাই করতেছে, বাট আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু অলরেডি যারা ইভেন যাদের সাথে আমাদের এজ গ্যাপ 5 বা 8-10 বছরের একটা গ্যাপ, যাদের সাথে ওরা অলরেডি কিন্তু এই এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করে ফেলছে আমার যেটা মনে হয়। মানে কি এই যে মানে কি কমেন্টে হেট্রেট আসলে ওইটার সাথে কোপ আপ করে যাওয়া, ওদের টলারেন্স লেভেলটা অলরেডি গ্রো করে গেছে আমার মনে হয়। আমাদের মতো না আর কি, আমরা যেরকম খুব পাতলা থিন স্কিনের, ওরা ওদের চামড়া মনে হুম। হয় অলরেডি মোটা হয়ে গেছে অনেক, ওর নিয়ে নিতে পারে যা দেখি। মানে কি আমার সমসাময়িক ছোট যাদের দেখতেছি ইভেন কাজিনদের মধ্যে, ওরা দেখছে অনেক কিছু মানে কি ওকে বলছে তো কি হয়েছে, হ্যাঁ, যেটা রাইট। আমাদের জেনারেশনে বা আমাদের ইয়াতে অনেকটা কম। আবার এটাও দেখা যাচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে খুব দ্বিগুণ পরিমাণে অ্যাগ্রেসিভলি রিয়েক্ট করতেছে। এটা আসলে আমার মনে হয় এটা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। আরেকটা জিনিস যেটা হয় যে একটা সেলিব্রিটিদের ক্ষেত্রে যেটা হয় যে ওটা পুরো একটা ন্যাশন ওয়াইড হয়ে গেলে ওইটা খুবই ইয়া দেখা যায়। এবং রিসেন্টলি মনে হয় দেখছেন লাস্ট ইয়ার মনে হয় আয়মান সাদিককে নিয়ে একটা লোক থ্রেড দিছিল, পরে ওই থ্রেড দিয়ে সে ফেমাস হয়ে গেছে, এখন সে নিজে একটা মাইক্রো সেলিব্রিটি। তার সে লাইভে আসলে দেখা যায় যে কয়েক লাখ। মাইক্রো সেলিব্রিটি। সে মানে কি সেলিব্রিটিদেরকে কি বলে, সে গালিগালাজ করে বা খুব বাজে কমেন্ট করে লাইভ থ্রেড দেয়া, বেসিক্যালি সে থ্রেড দিছিল, লাইভ থ্রেডই দিছিল। থ্রেড দেওয়ার পরে সে সেলিব্রিটি হয়ে গেছে, সেলিব্রিটিকে লাইভ থ্রেড দিয়ে। তো জিনিসটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে আর কি। এটা কে? এটা আমার আসলে নামটা মনে নাই, বাট মানে খুব ফানি একটা লোক। অদ্ভুত। সে কি বলে কি অন্যরকম একটা ক্যারেক্টার, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে আর কি। মানে কি জিনিসটা ইন্টারেস্টিং লাগছে যে একটা লোক একটা মানুষকে, একজন সেলিব্রিটিকে লাইভ চ্যাট দিয়ে সে নিজে সেলিব্রিটি হয়ে গেছে, জিনিসটা এনিথিং ইজ weird। পসিবল। এনিথিং ইজ পসিবল। ওইটাই এখন দেখা যাচ্ছে যে অনেকে অনেকে এটাকে মানে কি ইয়া করতেছে আর কি, ক্যাশ ইন করে নিচ্ছে আর কি, একজনকে যে লাইভ চ্যাট স্টিল দিয়েও এটাকে। আমার মনে হয় যে এখন সময় আসছে যে আমরা একটু এগুলো নিয়ে পড়াশোনা করি। মানে এটা একটা স্টাডি ম্যাটেরিয়াল হওয়া উচিত যে কি কখন কি বলতে হবে, কখন কি বলতে হবে না।
আর আমার মনে আছে যে মানে কিছুদিন আগে যেটা হয়েছে চঞ্চল চৌধুরীর সাথে যেটা মানে এটা হইলো, খুবই মানে ওইটা তো ব্রুটাল ছিল। খুবই অদ্ভুত একটা ব্যাপার যে আপনি এতদিন পরে জানছেন না তো প্রিয় অভিনেতা অন্য ধর্মের, তো তাতে কি আসে যায় আপনার, আমি বুঝলাম না। মানুষজন হেট স্পিচ কেন দিতে হবে? সেও তো একটা অভিনেতাই, এবং যদি দেখেন আরো আপনার মতোই মানুষ, ডিফারেন্ট কি আছে? এখন ওইসব বিষয় নিয়ে বলাই যায় না, বললে আবার দেখা যাচ্ছে যে আমাদের তো সবারই ঘাড়ে কল্লা একটাই, মাথা একটাই, তো বেশি কিছু না বলাই বেটার। হ্যাঁ, না মানে মানুষ বলবে স্বাভাবিক, বাট কখন থামতে হবে এটা জানতে হবে আসলে। ওইটা জরুরি। আর একটা উইট যে ব্যাপারটা আছে, মানে কি একটা জিনিস মজা করে একটা জিনিস বলা, আপনি কিন্তু প্রথম আলোর কমেন্ট গুলো যদি খেয়াল করেন, প্রথম আলোর যে ইয়াতে, ওগুলো হ্যাঁ, কিন্তু আমি ফানি, কমেন্টই দেখি। ইন্টারেস্টিং। আমি বেসিক্যালি কিন্তু প্রথম আলোর পোস্ট দেখি না, আমি কমেন্ট দেখি। কমেন্ট গুলো ওইখানে কিন্তু মানে হ্যাঁ, কি অদ্ভুত। একজন আরেকজনকে মানে কি একটা নিউজের এগেনস্টে যখন মানে কিছু বলতেছে, সে কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে, একটা ফানি ওয়েতে বলতেছে, নট লাইক হ্যাঁ, খুব আমাদের একটা দুইটা লিমিটের জিনিস মধ্যে খুব থেকে যেটা। প্রকট, দুইটা জিনিস খুবই প্রকট লাগে আমার কাছে। একটা লাগে সার্কাজম লেভেল বাংলাদেশে হ্যাঁ, হাই, মানে মাউন্ট এভারেস্টের উপরে। আর আরেকটা জিনিস হলো গিয়ে মানুষ, মানে আপনি কোন একটা পপুলার দৈনিক অথবা কোন একটা সেলিব্রিটির কমেন্ট পোস্টে যাবেন, কোন একটা পোস্টের বাংলাদেশের টোটাল সেন্সাস আপনি দেখতে পারবেন, এখানে কি কি ধরনের মানুষ থাকতে পারে সব এই কমেন্টের মাধ্যমে পাবেন। আমার অদ্ভুত মনে হয় লাগে আমার কাছে। ইন ফিউচার সরকার ওই কি বলে ডিজিটাল সেন্সাস করতে পারে, আর ফিজিক্যাল সেন্সাস না করে ফেসবুকের মধ্যে ডিজিটাল সেন্সাস করে ফেলতে পারে। হ্যাঁ, পুলিশ থাকবে হলো গিয়ে ফেসবুকে। ডিজিটাল পুলিশিং হতে পারে আর অলরেডি কি, আছে। অলরেডি আছে। ওইটাও আরেকটা মানে কি বলে ইটস সেলফে বিশাল একটা ইয়া। ওকে, তারপর থাকেন তাহলে আজকে। আজকে অনেক আড্ডা দেওয়া হলো, আমাদের 1 ঘন্টার টাইমিং আহ, ছিল, 1 ঘন্টা অলরেডি 20 মিনিটের কাছে চলে যাচ্ছে। আপনি জুমের সাবস্ক্রিপশন কিনছেন বলে আজ আমরা এতক্ষণ কথা বলতাম না। ওকে, আসলে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি থ্যাংক ইউ ভাই, আমিও আপনাকে আমাদের ধন্যবাদ জানাই। সেকেন্ড এপিসোড আমাদের পডকাস্টের, যদিও পডকাস্টের নামই এখনো ঠিক করা হয় নাই, যদিও আপলোড করার আগে আমি আর কি ইউটিউবে আপলোড করার আগে একটা চ্যানেল তো নাম দিতে হবে। আই হোপ তার আগে একটা নাম ঠিক করে ফেলতে পারবো। বেনামি পডকাস্ট দিয়ে দেন নাকি? বেনামি পডকাস্ট, ওটা ইন্টারেস্টিং নাম। এখন সমস্যা হচ্ছে আমি মনে হয় একটা কি বলে একটা নাম অলরেডি কাছাকাছি মনে হয়, আড্ডা উইথ তহিদ, এই টাইপের একটা নাম মেবি আমি যে ইন্ট্রো বানাইতেছে তাকে মনে হয় বলছিলাম, আমি শিওর না। সেই ইন্ট্রোটা বানাই আচ্ছা, ফেললে তারপর বোঝা যাবে আর তাকে আমি কি বলছিলাম। এটা অল ডিপেন্ডস যে প্রিন্ট হয়ে গেছে নাকি। ওইটা দেখতে হবে আর কি, ওইটা না ওইটা যদি অলরেডি ডান না হয়ে যায়, ইন্ট্রোটা যদি অলরেডি ডান না হয়ে যায়, তাহলে হয়তো আমরা বেনামিটা ট্রাই করতে পারি। শিওর। ওকে, থাকেন তাইলে, আল্লাহ হাফেজ, ওকে ভাই, দেখা আল্লাহ হবে। হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।